রাত তখন 12:30 নাগাদ। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি বিদ্যমান। রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টির এই আওয়াজ যে কোনো মানুষকে শান্তি দেওয়ার মতোই, তবে তা শান্তি দিতে পারেনি তের মনকে। তে অস্থির মন নিয়ে একটি পেপারকে বারবার পর্যবেক্ষণ করে যাচ্ছিল। চোখের পলক না ফেলেই কয়েকবার পড়ে ফেলেছে অলরেডি পেপারটাকে। এভাবেই নীরবে পেপারটি পড়তে পড়তে হুট করে মেন ডোরের ডোরবেলটি বেজে উঠল। তে তাকালো সেদিকে, ধীর পায়ে এগিয়ে গেল দরজাটি খোলার জন্য। এই অসময়ে কার আসার কথা তা অবশ্য অজানা না তের জন্য। দরজা খুলতে এতক্ষণ সময় লাগলো কেন? রুমের ভিতরে বয়ফ্রেন্ডের সাথে ফিল্ডিং মারতেছেন না তো? নিজের পদবি আমাকে দিতে আসবেন না। পরকীয়াজনিত কাজ করা আপনার স্বভাব, আমার না। কথাটা বলেই তে সেখান থেকে চলে যেতে নিতেই জাঙ্কুক পেছন থেকে হ্যাচকে টান দিয়ে তেকে প্রায় অনেকটা নিজের মুখের পাশাপাশি নিয়ে আসলো। আপনার কাজ কি তাহলে? একটু শোনা যান না। জাঙ্কুকের মুখ থেকে বিচ্ছিরি মদের গন্ধ আসছিল, যেটা তে সহ্য করতে পারেনি। মুখটা বেঁকিয়ে অন্যদিক করে ফেললো। ঘৃণার এক দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর তে জাঙ্কুককে বলতে লাগলো, আপনার যখন এই মুখের গন্ধটা চা কাটে, পরে না হয় বলি। আহা, পরে তো আর জানার ইচ্ছা থাকবে না। মুখের গন্ধ নিয়ে সমস্যা থাকলে একটা কাজ করি, তোমার ঠোঁটের মধ্যে একটা চুমা বসার গন্ধটার অভ্যাস বানাই দিই। একদমই না, অপবিত্র কোনো কিছু স্বাদ নেওয়ার ইচ্ছা নাই আমার। জাঙ্কুক থেকে অনেকটাই কাছে নিয়ে তাই ঠোঁটের সামনে কি বলতে লাগলো, অপবিত্র কেমনে? হ্যাঁ, স্বামীর ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে? কি বললেন আপনি? স্বামী আর ভালোবাসা, এই দুইটা কথার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এই দুইটা শব্দের সাথে সম্পর্ক না থাকলে সম্পর্কটা আমাদের কিসের শুনি? তা তো আমার চাইতে আপনি আরো ভালো জানেন। আমাদের সম্পর্কটা শুধুমাত্র লোক আর পরিবার দেখানো। ভুল বললাম? কে জানে। এক কাজ করো, কাছে এসো তো। ভুল না ঠিক তা এখনই বলে দেই। কথাটা বলে জাঙ্কুক আরো অনেকটাই কাছাকাছি চলে গেল তের। তবে তে ঝাটকা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিল। দূরে যায় না তো, আজকে একটু ওভারডোজে খাওয়া ফেলছি। আপনাকে দেখে এমনি আরো বেশি মাতাল মাতাল লাগতেছে। ফাইজলামি কম করেন আমার সামনে। ওভারডোজ খেলেও আপনি মাতাল হন না, তা ভালোভাবে জানি আমি। সো নাটক করতে আসবেন না। আপনার নাটক বড্ড বেমানান লাগে। যেমনটা আমার প্রতি আপনার চোখে ঘৃণাকে বেমানান লাগে, তাই না? যেমন আমাদের সম্পর্কটাকে বেমানান লাগে। কথাটা বলেই তে সেখান থেকে চলে যায়। ওহো, কি ভালো বউ আমার। মদ খাওয়ার পর একটু সুযোগ সুবিধাও পায় না শালিকটা। কথাটা বলেই জাঙ্কুকও চলে যায় তার নিজের রুমে। রুমে গিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় জাঙ্কুক। টাওয়াল পরা ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার গুলোকে ব্রাশ করছিল। তখন তে একটা কাগজ হাতে নিয়ে জাঙ্কুকের রুমে প্রবেশ করলো। প্রবেশ করতে না করতেই তের নজর প্রথমেই গেল জাঙ্কুকের গলা এবং ঘাড়ে, যেখানে ছোপ ছোপ রক্তের দাগ মিশ্রিত। তের জাঙ্কুকের প্রতি ঘৃণাটা আরো যেন তীব্র হয়ে গেল দাগগুলো দেখে। এখন কেন আসলেন? কুরকুরানি উঠছে, কিন্তু আমার তো মুড নাই। তে কোনো উত্তর দিল না, তাকিয়ে রইল সে গলা ঘাড়ের দাগগুলোর দিকে। তের এমন দৃষ্টি বুঝতে জাঙ্কুকেরও দেরি হয় না। Do you feel jealous, huh? This is called love tattoo from another girls. চাইলে কৈফিয়ত চাইতে পারো, দিলে দিব না দিলে নাই। কৈফিয়ত চাওয়ার ইচ্ছা তো অতীতেই দাফন দিয়ে দিছি, এখন বর্তমানে তা নেই আর ভবিষ্যতেও আসবে না। কথাটা বলে তে নিজের হাতে থাকা কাগজটি জাঙ্কুকের হাতে ধরিয়ে দিল। পেপারটি পড়তেই জাঙ্কুকের দৃষ্টি শান্ত হয়ে যায়। সে শান্তভাবে পেপারটি পড়ে তাকায় তার চোখের দিকে। ওয়াও, ডাইভোর্স! খুব বিরক্ত মনে হচ্ছে আমার প্রতি। এই বিরক্ত আসলো কবে থেকে? আমাদের বিয়ে ঠিক 7 ঘন্টা পর থেকে তো বিরক্ত আমি। তবে এই বিরক্তটাকে নিয়ে কত বছর সংসার করলাম আপনার সাথে। তবে এখন সময় এসে গেছে এই বিরক্তিকে সমাপ্তি করার। সমাপ্তি হবে কি করে যদি সাইন না দিই? এত সহজে যে মুক্তি দেবেন না তা ভালো করেই জানতাম। তবে ব্যাপার না, সাইন দিলে 3 মাস, সাইন না দিলে 6 মাস কিংবা সর্বোচ্চ 1 বছর সহ্য করে নিব আপনাকে। এত বছর যেহেতু সহ্য করেছি, আর 1 বছর সহ্য করতে কতক্ষণ? কথাটা বলেই তে জাঙ্কুকের রুম থেকে বিদায় নিয়ে নিল। জাঙ্কুক কিছু বলল না, শান্ত নয়নে তাকিয়ে রইল তার চাওয়ার দিকে। অন্যদিকে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসেছিল তে। খুব অস্থির লাগছে তার। এই সংসারটাকে টিকিয়ে রাখার সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তবে কোনোভাবেই টিকে রাখতে পারেনি। এখন যে সম্পর্ক নিয়ে খুবই বিরক্ত। 4 বছরের সংসার তাদের। সে 18 বছর বয়স থেকে জাঙ্কুককে সহ্য করে যাচ্ছে সে। এই সম্পর্ক সমাপ্তির জন্য সে নিজের কোনো দোষ তো দেখছে না, কেননা একজন নারী হয়ে কম তো সহ্য করেনি সে। চলো দেখে আসি পাঁচটা আসলে কি হয়েছিল। রাত তখন 2:40-এর কাছাকাছি। খাটের উপর সজ্জিত গোলাপের পাপড়িগুলো মেঝেতে পড়ে রয়েছে ঠিক তার বিয়ের পেটিকোট এবং ব্লাউজের পাশেই। বিয়ের শাড়িটি দিয়ে তার হাতটা এখনো শক্তভাবে বাঁধা। খাটের উপরে তার দুর্বল এবং ক্লান্ত আত্মাটা শায়িত। খাটের পাশে ড্রেসিং টেবিলের আয়নাতে সে দেখে চলেছে তার উপর করা অত্যাচার, যা কিনা শুরু হয়েছিল 12:30 থেকে এখন পর্যন্ত চলমান। এইভাবে দেখতে পাচ্ছিল না দৃশ্যটি, কেননা ভূমিকম্পের কারণে তার চোখ দুটো রীতিমতো কাঁপছিল। তবে জাঙ্কুকের নজর যায় না সেদিকে, কেননা সে কর্তব্য পালনে খুবই ব্যস্ত। তার যোগ্যতা এবং ক্ষমতা ঠিক কতটুকু তা হাড়ে হাড়ে পরীক্ষা দিয়েছে তের সামনে। ফলাফল তের চোখের পানি। শুরুতে তে প্রতিবাদ করলেও এখন প্রতিবাদ করার শক্তিটুকু তার মধ্যে অবশিষ্ট নেই। তের এই দুর্বলতার সুযোগ নিয়ে জাঙ্কুকের মধ্যে আংশিক চিন্তা যেন অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল। তবে 3:30 নাগাদ জাঙ্কুকের শরীর থেকে সে আশিক জিনে আত্মাটা সরে গেল। জাঙ্কুক দাঁড়ালো ড্রেসিং টেবিলের ঠিক সামনে। তে তখনও বিছানায় শুয়ে সে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল। লিসেন,
পৃথিবীতে তুমিই প্রথম নারী না যে কিনা এসবের মধ্যে দিয়ে গেছে। তাছাড়া বিয়ে যেহেতু করছো দায়িত্ব পালন করতেও শিখো। এই শূন্য জাঙ্কুকের কথা, তবে কোনো রিয়েকশন দিল না, চুপচাপ সে একই পোজে শুয়ে রইল। তাছাড়া আমাকে নাকি পছন্দ করে বিয়ে করছো? আমাকে যেহেতু পছন্দ, আমার গানের কনসার্টও পছন্দ হওয়ার কথা। এখন কান্নার পর্ব বাদ দিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে বিছানা পরিষ্কার করো। শাওয়ার নিয়ে আসার পর আই ওয়ান্ট টু সি ক্লিন বেড। গট ইট? কথাটা বলেই জাঙ্কুক তের দিকে অগ্রসর হয় তার হাতের বাঁধনটি খুলে দেওয়ার জন্য। তের মুখের সামনে যেতেই ইচ্ছে করে বেবি জাঙ্কুক তের গালের সাথে ঘষা খায় কয়েকবার। উদ্দেশ্য ছিল তের ঠোঁটের সাথে ঘষা খাওয়ার, তবে তের মুখ সরিয়ে ফেলে। তের এমন বিরক্তিকর মনোভাব বেশ এনজয় করে জাঙ্কুক। ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। সেখানে গিয়ে একটা শান্তির শাওয়ার নেয় সে। বেবি জাঙ্কুকের মাথায় ছিল রু আফসার চিহ্ন, যা কিনা তার বইয়ের নিষ্পাপতার প্রমাণ। এদিকে তে খুব ক্লান্ত অবস্থায় বিছানা থেকে উঠে দাঁড়ায়। এক বিন্দু শক্তি পর্যন্ত নেই তার আত্মার মধ্যে। তার আত্মাতে বয়ে চলেছে হাড় ভাঙার তীব্র যন্ত্রণা। বিছানা থেকে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই বেবিদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগে, যে পানিগুলো বেবি জাঙ্কুকেরই দেওয়া। খুব কষ্টে মেঝেতে পড়ে থাকা তার বিয়ের পেটিকোট এবং ব্লাউজটি পরিধান করে নেয় সে। পুনরায় ড্রেসিং টেবিলের সামনে নজর দিতেই তে দেখতে পেল তার গলা, ঘাড় এবং পেটের অনেকগুলো অংশে রক্তজবা ফুলের ট্যাটুগুলো স্পষ্ট দৃশ্যমান। তাছাড়া মশা কামড় দেওয়ার যে দাগগুলো ছিল তা ব্লাউজ পরার কারণে এখন আর দৃশ্যমান নয়। তাই মনে পড়ে গেল জাঙ্কুকের বলা শেষ কথা, সে ক্লিন বেড দেখতে চায়। এই ভয়ে তে তাড়াহুড়া করে বিছানাটা ঠিক করতে শুরু করে। এই খুব কষ্ট হচ্ছিল হাঁটাচলা করতে, তবুও বিছানা ঠিক করায় প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসে সে। এতক্ষণে বাস এইটুকু হলো? সংসারের প্রথম দিনে এরকম করলে বাকি সংসার করবো কিভাবে শুনি? আপনি বসে, আমি করে দিচ্ছি। সারা এমন বউপানি তো বসে থাকা লাগতো। বাপমা বিয়ে হতিস একটা পিচ্ছি বাচ্চার লগে, যে কিনা সংসারের প্রথম ডোজ নিতে না নিতে একেবারে কাজ হয়ে গেছে। এই লাগায় সারা বিয়েও করতে চায়নি, তবে বাপমা জোর করে কি আর করার। কথাটা জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে হেয়ার ব্রাশ করতে করতে বলছিল। তাই জাঙ্কুকের কথা শুনে কান্না করতে করতে বিছানাটা ঠিক করছিল। কান্না করার কারণে তে ঠিকঠাক স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। জিনিসটা জাঙ্কুক ড্রেসিং টেবিলে আয়নাতে নোটিস করে, যা কিনা তার মধ্যে আশিকজনকে পুনরায় আমন্ত্রিত করছিল। আশিকজন তার মধ্যে ভর করতে না করতেই বেবি জাঙ্কুক নিজ পায়ে দাঁড়িয়ে গেল। দায়িত্ব পালনে আবদারি চোখ নিয়ে জাঙ্কুক তাকালো তের দিকে। তে বিছানা গোছাতে গোছাতেই টের পেল পেটিকোটটা আস্তে আস্তে তার হাঁটুর উপরে উঠে আসছে। অবাক হয়ে মাথা ঘুরে তাকাতে না তাকাতেই জাঙ্কুক হুট করে রাজত্ব করা শুরু করে তের উপর। কি করছেন এসব? কি আবার? নিজের বউকে জানার চেষ্টা করছি। স্বামী স্ত্রী সম্পর্ক মধুর হয় একে অপরকে জানার মাধ্যমে। বেবি জাঙ্কুক মুখোমুখি হওয়া মাত্রই জাঙ্কুক বলল, ভয় নাই, জানা লাগে, জানা লাগে। না জানলে কেমনি কি সংসারে খাপ খাইয়ে মানাতে গেলে একে অপরকে খুব ভালোভাবে জানতে হয়ে যায়। জানবো, খুব ভালোভাবে জানবো, আমাকে একটু সময় দিন। আই এম সো সরি ওয়াইফি, তোমার এই প্রথম যাওয়ার সময়টা এখন দিতে পারলাম না। কথাটা বলা মাত্রই নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে জাঙ্কুক। এমনিতেই ক্লান্ত ছিল, এরই মধ্যে সাংসারিক জীবনে খাপ খাইয়ে মানিয়ে নিতে তার অনেকটাই কষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার কোনো রিয়েকশন দেখতে না পেয়ে জাঙ্কুক থেমে যায়। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে জাঙ্কুক একটা সিগারেট মুখে নিল। তের দিকে তাকিয়ে টানতে টানতে বলতে লাগলো, আই এম ফিলিং সো গুড ওয়াইফি, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? তে কোনো রিয়েকশন দিল না, চুপচাপ খাটের মধ্যে শুয়ে রইল। খুব ক্লান্ত মনে হচ্ছে, আমার ছোট্ট বউটা এতটুকুতে ক্লান্ত হয়ে পড়ে। ব্যাপারটা হাস্যকর। শক্তিশালীর সাথে দুর্বলরা যায় না যে, তবে জিনিসটা হাস্যকরের পাশাপাশি বেশ আনন্দদায়ক বটে। এক কাজ করি, শাওয়ারটা নিয়ে আসি, এতক্ষণ তুমি তোমার মধ্যে শক্তি যোগাও। জাঙ্কুক পরে সিগারেটটা শেষ করে একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। 1 ঘন্টা চলে যায় এখানেই। ওয়াশরুম থেকে বের হতে দেখতে পায় তে এখন ঠিক আগের মতোই আছে, তার কোনো মুভমেন্টই নেই। জিনিসটা জাঙ্কুকের কাছে সন্দেহজনক লাগায় জাঙ্কুক যায় তের পাশে। জানতাম দুর্বল বিয়ে করে এরকমটাই হয়। জাঙ্কুকের কাছে গিয়ে বিছানার চাদরটিতে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিল। অতঃপর তের কাপড়গুলো খুঁজতে লাগলো। শাড়ি তো সে পরাতে পারবে না, তাই এক পর্যায়ে জাঙ্কুক নিজের কাপড়গুলো আলমারি থেকে বের করে তার দিকে পরিয়ে দিল। সকাল 12:30টা নাগাদ জাঙ্কুক হসপিটালের লবিতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের আম্মু ডক্টরের সাথে কথা বলা শেষ করেই জাঙ্কুকের কাছে আসলো। ভাইয়া নির্লজ্জ বেটা, কি করছিস মেয়েটার সাথে? কি আবার? যা আমার বাবা তোমার সাথে করে, চিঙ্গালা না হুই হুই। নির্লজ্জ বড় কোন একটা চুরি তো চুরি, আবার সিনা চুরি। একদিনের মধ্যে মেয়েটার অসুস্থ করে হসপিটালে পাঠিয়ে দিলি। মেয়ের বাপ জানলে কি করবো আল্লাহ জানে। শুনে শোনো দাদা, আমার কি এত যত চিন্তা তো মেয়ে বিয়ে দিতে গেছে কেন? এখন তো এসব সংসারে কন্টিনিউ চলবো, আমার জামাইতে পারবো না। তাদের কনভারসেশন চলাকালে তে বের হলো ক্যাবিন রুম থেকে। বেচারি সোজা হয়ে হাঁটাচলা করতে অনেকটাই কষ্ট হচ্ছিল। ওরে আমার মা, ঠিক আছে তো এক কাজ কর জাঙ্কুক, তুই বউকে নিয়ে গাড়িতে করে চলে যা, মানে বাইকে করে চলে যা, আমি রিক্সাতে আসতেছি। তুমি কইলে হলো নাকি? দেখো আম্মা, কোনো রুকি টুকি নিয়ে আমি বাইকে উঠতে পারবো না। তুমি ওরে নিয়ে কেমনে আসবা তোমার ব্যাপার, আমি গেলাম। এমনিতে কেবিন রুম থেকে বের হয়ে জাঙ্কুকের সাথে চোখ মেলাতে পারছিল না তে। এরই মধ্যে জাঙ্কুক এমন একটা কথা বলায় তার খারাপ লাগে অনেক। আরে চোখ থেকে পানি পড়তেছে, খারাপ লাগছে অনেক। দেখো একা তো
জোর করে বিয়ে করছো, জোর করে বিয়ে করার পরেও যদি ভেবে দেখো আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো, তাহলে ইটস টোটালি ইওর ফল্ট, নট মাইন। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যেতে নেই। কই যেতেছস? কই আবার বাসা যেতেছি। এমনি রোগা বোনে দৌড়াদৌড়ি করছে অনেক, রাতেও ঠিকঠাক ভাবে ঘুমাইতে পারিনি, এখন একটু শান্তির ঘুম দরকার। জাঙ্কুক চলে যায় সেখান থেকে। জাঙ্কুক যাওয়া মাত্রই তার চোখ থেকে জমিয়ে রাখা পানিগুলো টপ টপ করে পড়তে লাগে। জিন নিজেও তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না, কেননা এরকম একটা পরিস্থিতি তাও বিয়ের পরের দিন কোনো মেয়ে মেনে নিতে পারবে না এবং মানাটা খুবই কষ্টকর। এই 2 দিন জাঙ্কুকের সাথে আর তাকে থাকতে দেওয়া হয়নি, তাকে থাকতে দেওয়া হয়েছিল জিমিনের সাথে। এতে অবশ্য জাঙ্কুকের বিন্দুমাত্র কোনো সমস্যা ছিল না, তবে আজ বাবার সাথে তর্ক বিতর্কে ঝাড়ি খাওয়ার পর থেকে জাঙ্কুকের মাথাটা বিগড়ে যায়, তাই তো ইচ্ছে করে বাড়িতে অশান্তি করতে শুরু করে। বাহ, ভালো তো, বিয়েও দিতে নিজে চায়, বউকে আমার সাথে থাকতেও দিতেছে নিজে চায়, তার একটা রুটিন বানায় দেন না, কখন বেবি প্ল্যান করবো এটাও বলে দেন, ওই রাতের মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলবো আমি। জাঙ্কুকের এরকম অ্যাগ্রেসিভ টোন শুনে তে প্রথমে খুশি হয়েছিল, ভেবেছিল জাঙ্কুক হয়তো তাকে ভালোবাসে তাই তাকে কাছে পেতে চায়। তবে যখন ব্যাপারটা বুঝতে পারলো যে তার বাবার সাথে তর্ক হওয়ার কারণে জাঙ্কুক নতুন অশান্তি স্কোপ খুঁজে বেড়াচ্ছে, তখন তার সব খুশি একেবারে মাটিতে মিশে গেল। হ্যাঁ, এই নির্লজ্জ পোলা রে, মেয়েদের কি শান্তি দিবি না? ডক্টর কইছে 7 দিন ধরে থেকে দূরেই রাখতে। ডাক্তার বেটি আনমেটিক বলে আমার যে আনমেটিক বানাবো এমন তো না, আমি তো নিজের কন্ট্রোল করতে পারবো না, আমার বউ লাগবো মানে লাগবো, দিব না বলে কি করবি, শুরু করবি? জাঙ্কুক তার মাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে যাবে, তবে সে অবাক হয়ে গেল তার কথা শুনে। আম্মু, আমি একদম ঠিক আছে, আমি ওই রুমে শিফট হয়ে যাই, জিমিনের রুমে থাকতে আমার ভালো লাগছে না। জিম তাকে মানা করতেই যাবে, এর আগে আরএম বলে বসলো, আর কেন তো যেতে দাও, স্বামী স্ত্রী একসাথে যত সময় পার করবে তাদের সম্পর্ক ততই ভালো হবে, সময়টা ভালো কাটুক। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রয় তের দিকে, তার সাথে এত খারাপ ব্যবহার করার পরও তে তার সাথে থাকার ইচ্ছা পোষণ করবে এমনটা ভাবতে পারেনি জাঙ্কুক। তে জাঙ্কুকের রুমে যাওয়া মাত্রই নিজের কাপড় চোপড়গুলো ঠিকঠাক ভাবে গোছাতে শুরু করে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ বাইরে থাকার পরেই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে তেকে দেখতে পেতেই জাঙ্কুকের মাথায় তেকে নিয়ে বিভিন্ন ধরনের কথা ঘুরপাক খেতে থাকে। এই মেয়েটাকে সে অনেকবার অপমান করেছে এবং তে অবহেলাও করেছে একদিনের মধ্যেই, তবুও কেন মেয়েটা বেহার মতো তার কাছে এসে গেছিল? তে জাঙ্কুকের উপস্থিতি ঠিকই টের পায়, তবে বেশি কোনো রিঅ্যাকশনই দেয় না, নিজের কাজগুলো করতে থাকে। ওরে আল্লাহ, এত রিল্যাক্স থাকার নাটক আমিও দেখি, নাটক কতক্ষণ করতে পারো তুমি? কথাটা জাঙ্কুক মনে মনেই বলল। হঠাৎ এক তীব্র হ্যাচকাটার অনুভব করে দেয়, অতঃপর জাঙ্কুককে আবিষ্কার করে নিজের অনেকটাই সামনাসামনি। হেই মায়া জায়াস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু ফটো ফ্রেম ডিজাইনিং অফার, তাও মাত্র 100 টাকার ভিতরেই। হ্যাঁ, ঠিকই শুনেছ, যে কোনো পার্সোনালাইজড বা কাস্টম ডিজাইন ফ্রেম মাত্র 100 টাকায়। এই ফ্রেমগুলো কার না ভালো লাগে? নিজের বিশেষ দিনগুলোকে স্মৃতিময় করে রাখতে বা কাউকে উপহার দিতে এটাই বেস্ট অপশন। প্লাস পয়েন্ট কি জানো? তুমি প্রিন্টেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রামে যে কোনো ফটো ফ্রেম ডিজাইন পছন্দ করলে শুধু ছবি পাঠাও, তারা সেটাকে তোমার মতন করে কাস্টমাইজ করে দেবে। যতক্ষণ না তুমি পুরোপুরি সন্তুষ্ট হচ্ছ কাজ চলবে, বারবার পরিবর্তন করানো যাবে। তাছাড়া এখানে সব ধরনের ডিজাইন করানো সম্ভব, যেমন ধরো বেবি মেমোরি ফ্রেম, মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি কিংবা হ্যাপি বার্থডে বা যে কোনো স্মৃতিময় গিফটের জন্য তুমি ডিজাইন করিয়ে নিতে পারো। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করো নিচের দেওয়া নম্বরে। জাঙ্কুক, আপনি কেন বউ অবাক হচ্ছ? আমি হয়েছিলাম যখন বাপমার সামনে তোমার নিজের স্বামীর প্রতি এত তীব্র ভালোবাসা দেখেছিলাম। কথাটা বলেই জাঙ্কুক তার বুকের উপর থেকে ওড়নাটা একেবারে ছুটকে মারলো খাটের উপরে। তার গলা এবং ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলতে লাগলো, ইস, ব্যাপারটা কি বলো তো বউ? হুট করে স্বামীর প্রতি এত তীব্র ভালোবাসা হতে পারার কারণটা কি বলো তো? ভালোবাসা ছাড়া কি বা কারণ হতে পারে? সেই ছোটবেলা থেকে তো ভালোবাসি আপনাকে, বিয়েতে আপনি রাজি ছিলেন না জেনেও বেহার মতো আপনাকে কাছে পাওয়ার জন্য ভালোবেসেছি। আপনার জন্য ভালোবাসা উগলা পড়বে না তো কার জন্য পড়বে? ওরে আল্লাহ, ভালো ভালো, যাক, স্বামীর প্রতি বউয়ের এরকম ভালোবাসা থাকাটা ভালো। তো ভালোবাসি এই কথাটা কি মুখে বলবা নাকি প্রমাণও করবা? কথাটা বলেই জাঙ্কুক নিজের চোখ দিয়ে থেকে পুরোপুরি মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতে লাগলো। বেঁচে জানাবো, ভালোবাসলে সাহস করে সামনাসামনি বলতে হয়, ভালোবাসার প্রমাণটাও সামনাসামনি দিতে হয়। কি প্রমাণ লাগবে? প্রমাণ তো বহুভাবেই দেওয়া যায়, তবে ফার্স্ট টাইম বলে তোমাকে হিন্ট দিলাম। তোমার 3 পিস জোড়া একদম বেমানান, তোমার সাথে পছন্দ লাগছে না, চোখে বাজে আমার। জাঙ্কুকের কথার ইঙ্গিত বুঝতে পেরে তে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়। হোয়াট হ্যাপেন্ড বউ, থেমে গেল যে? ভালোবাসার প্রমাণ দিতে কি খুব ভয় লাগছে? তার রেসপন্ড দ্রুত গতিতে চলতে লাগলো জাঙ্কুকের কথা শুনে। তার ভয় লাগছিল ঠিকই, তবে জাঙ্কুকে অবাক করে দিয়ে তে 1 মিনিটের মধ্যেই চেবিস এবং কামিজ জোড়া পুরোটা ছুঁড়ে মারে খাটের এক কর্নারে। ওরে শাবাশ, দ্যাটস মাই ওয়াইফ। কথাটা বলে জাঙ্কুক তার গলা এবং ঘাড়ের মধ্যে মুছে যাওয়া ট্যাটুগুলো পুনরায় ভরতে শুরু করে। নিজের নামে ট্যাটুগুলো লিখে দিতে লাগলো তার গলা এবং ঘাড়ের মধ্যে। লক্ষ্মী বউ আমার, সংসার সুখের হয় রমণীর কোণে। কথাটা বলে বেবি জাঙ্কুক এবং বেবিতে মুখোমুখি হলো।
যদিও রমণীটা আমার পছন্দ না, ছেলেদের জোর করে বিয়ে হলে ভালোবাসা জন্মাতে পারে, আমার ক্ষেত্রে জন্মাবে বলে তো আমার মনে হয় না। তবে বিয়ে যেহেতু করছি, কর্তব্য পালন তো করতেই হয়। কথাটা বলে জাঙ্কুক কর্তব্য পালনে একেবারে ব্যস্ত হয়ে পড়লো। তার চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো ঠিকই, তবে তা জাঙ্কুকের কর্মকাণ্ডের কারণে নয়, বরঞ্চ জাঙ্কুকে আঘাত দেওয়া কথার কারণে। তবে ধৈর্যশীল মেয়ে সে, এত সহজে জাঙ্কুকে আঘাত দেওয়া কথার মাধ্যমে হার মানার মতো মেয়ে তো সে না। এই ধৈর্যশীলতার প্রমাণ দিতে গিয়ে জাঙ্কুকের করা ইচ্ছাকৃত অত্যাচারগুলোকে ভালোবাসা স্বরূপে গ্রহণ করলো তে। সময়ের সাথে সাথে কেটে গেল আরো একটা সপ্তাহ। জাঙ্কুকের যন্ত্রণায় থেকে দিনে 2 থেকে 3 বার গোসল করতে হয়, তবুও তে ধৈর্য সহকারে জাঙ্কুকে সহ্য করে যায়। জাঙ্কুকে কমপ্লেন করার কোনো সুযোগই দেয় না। জাঙ্কুকের এই জিনিসটা দেখে নিজেই অনেক বেশি বিরক্ত। কিভাবে তাকে ডিস্টার্ব করবে তার নতুন নতুন ফোনতে এটা যায় মনের ভিতরে, কিন্তু তের সাথে পেরে উঠছে না। এদিকে বাড়ির প্রত্যেকে অনেক বেশি খুশি জাঙ্কুকদের সাথে এতটা সময় একসাথে স্পেন্ড করছে বলে। তাদের ধারণা জাঙ্কুক হয়তো বা তাকে ভালোবাসতে শুরু করেছে, তবে তাদের এই ভুল ধারণা খুব তাড়াতাড়ি নিমিশেই শেষ করে দেয় জাঙ্কুক। এই জায়গাতে তুমি নিয়ে থাকতেছি বলে যে শহরের ফ্ল্যাটও তুমি নিয়ে থাকবো, এরকম ধারণা মাথা থেকে ঝাড়া ফেলো। আরে দৌড়ো, আমি নিয়ে থাকতে তোরা কি কইছ রে? বিয়ে করছিস বড়ি নিয়ে থাকবি না? সব কিছু একেবারে আমার গলার মধ্যে ঝুলে গেছো কেন? বিয়ে কি নিজের ইচ্ছা করছে নাকি? তোমরা যেহেতু পছন্দ করে বিয়ে দিছো, এখন পছন্দ করে পুতের বোটারা নিজের সাথে রেখে দাও। আমি এসব নিয়ে থাকতে পারবো না আম্মা। আরে এগুলো কোন ধরনের কথাবার্তা? এই জায়গায় ঠিকঠাক আছিস তো ওই জায়গায় থাকতে সমস্যা কি? হ্যাঁ, এই জায়গায় আমার থাকা লাগতেছে দেখে থাকতেছি, আর নাহলে আমার ভালো কোনো সব নেই মেয়েটা নিয়ে থাকার। এত কিছু জানি আম্মা, আমি ওরে নিয়ে সেটেল হতে পারবো না, মানে পারবো না। একটাই কিন্তু সমস্যা, আমার লগে নাচি না, নিজের বাপের লগে চলে আয়। যা, তুই তোর লগে থাকতে চাই, এলাকা তুই ওর লগে থাকা রাখবো, এটাই তোর বাপের শেষ সিদ্ধান্ত। এখন তুই যদি রাজি না থাকো, তোর বাপের লগে ঝগড়া কর, আমার লগে না। জাঙ্কুক তার মার সাথে রাগারাগি করে বিরক্ত হয়ে বেরিয়ে যায় সেখান থেকে। বাবার সাথে তর্ক করার মতো সাহস তার নেই, তবে তের উপর রাগ হচ্ছে অনেকটাই। এতক্ষণ নিজের রুম থেকে জাঙ্কুক এবং তার মার ঝগড়াটা ঠিকঠাক ভাবেই শুনেছে, তবে কোনো রিয়েকশন দেয়নি। নিজের কাজগুলো করে যাচ্ছিল, লাগেজের মধ্যে নিজের কাপড়গুলো ভাঁজ করছিল। ঠিক সেই সময় জাঙ্কুক তার রুমে এসে ধাক্কা দিয়ে লাগেজটা একেবারে মাটিতে ফেলে দেয়। তাকে মুহূর্তে দেয়ালের সাথে মিশিয়ে দিয়ে দাঁত কটমট করে বলতে লাগে, জীবনে ছাড়া বেহায়া মায়া দেখছি, তোর মতো দেখি নাই। এই তোর লজ্জা নাই? তোর কত অপমান করি, কত বেশি অবহেলা করি, তাও কেন বেহায়ার মতো আমার সাথে চিপকা থাকোস? আলাদা তোর কি মাটি দিয়ে বানাইছি রে? এত অবহেলা করার পরও বিরক্ত লাগে না কেন তোর? কি বলছে বিরক্ত লাগে না? বিয়ে 7 ঘন্টা পর থেকে আমি আপনার উপর বিরক্ত, তবে আপনাকে ভালোবাসি বলে আপনার গুণাগুলোকে মাফ করতেছি। সে বিরক্তি ভাবগুলোকেও মাটিতে দাফন চাপা দিতেছি। মাফ কর পেটি, মাফ কর। তোর নতুন তো ভালোবাসা লাগবো না আমার। একে তো জোর করা বিয়া, দুয়ে তো তোরে আলকা পেরেছি, জীবনে কাল হয়ে দাঁড়াইতেছে আমার। কথাটা কিন্তু ভুল বললি, আমাদের বিয়ে জোর করে হয়নি। কি 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 বললি? যা সত্যি তাই বললাম। একজন পুরুষ মানুষকে কেউ কোনো কিছুতে বাধ্য করতে পারে না, বিয়ের ক্ষেত্রে তো একদমই না। আপনি আমার নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করছেন, কেননা আপনার বাবা বলছেন আমাকে বিয়ে না করলে আপনি সম্পত্তির 1% পাবেন না। সম্পত্তির লোভে বিয়ে করছেন আমাকে, তো তাই জোর করে বিয়ে করার কথা আর বলবেন না। এই কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়, অতঃপর হুট করে তার হাতটা শক্তভাবে চেপে ধরে। ওরে বাবা, তোমার দেখা যত সাদা সাদা মনে হয়, এত সাদা সাদা তো তুমি না। সবই বোঝো, সবই বুঝতে পারো, কখন কি হয় কখন কি হবে সবই টের পাও। তবে আমার সাথে থাকাটা কতটা ভয়ঙ্কর হবে তোমার জন্য এটা এখনো টের পাও নাই। তবে ব্যাপার না, অ্যাজ এ হাজবেন্ড ভালোভাবে টের পাও তোমারে। অবাক হয়ে তাকিয়ে থেকে জাঙ্কুকের চেহারার দিকে। আমার সাথে আলাদা শিফট হওয়ার খুব শখ না তোমার? ব্যাপার না, শখ মিটামো তোমার, এই আবদারটা পূরণ করবো। তবে মনে রাখবা, সেখানে কিন্তু তোমাকে বাঁচানোর মতো আমার বাপ মা থাকবে না, আমার সাথেই থাকা লাগবে সবসময়। বিয়ে করছে আপনার কি ভালোবেসে আপনার সাথে থাকার ছুটি, আপনার সাথে থাকতে চাই, আপনার বাবার সাথে না। জাঙ্কুক কিছু বলে না, কিছুক্ষণ সাথে নয়নে তাকিয়ে থাকে তের দিকে, অতঃপর সেখান থেকে চলে যায়। তো এক পর্যায়ে জাঙ্কুক বাধ্য হয়ে তাকে নিয়ে নিজের শহরের যে ফ্ল্যাটটা থাকে সেখানে শিফট হয়ে যায়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই জাঙ্কুক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় খাটের উপর, অতঃপর নিজের ভরটা ছেড়ে দেয় তের উপরই। তাকে অবাক করে দিয়ে তে ঠোঁটের মধ্যে অত্যাচার করা শুরু করে সে। ঠোঁটের অত্যাচার শেষ হলে আস্তে আস্তে খড়া এবং ঘাড়ের মধ্যে স্পেশাল প্যাটিগুলো বসাতে বসাতে বলতে লাগে, প্রথমবারের মতো নিজের স্বামীর বাড়িতে পা রাখছো, সঠিক মর্যাদা না দিলে জিনিসটা খারাপ দেখায় না? কথাটা জাঙ্কুক তুলার বাইশের মধ্যে সর্বোচ্চ শক্তিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে দিতে বলছিল। কাঁদে না জান, এই যে ছোট্ট বউটার কষ্টে চোখের পানি দেখলে আমার তো সহ্য হয় না। তবে ব্যাপার না, তোমার চোখের পানিগুলোকে মিটিয়ে দিচ্ছি। কথাটা বলে জাঙ্কুক বেবিটার চোখের পানিগুলোকে মুছতে ব্যস্ত হয়ে যায়। তবে এইটা তো তার চোখের পানি কমে না, বরঞ্চ চোখের পানিগুলোর মাত্রা আরো বাড়তে থাকে। জাঙ্কুক বেশ খুশি হয় জিনিসটা দেখে। অবশেষে বেবিটার চোখের পানি মিটিয়ে দিতে বেবি জাঙ্কুক মুখোমুখি হয়। অতঃপর মনের দুঃখ কমানোর প্রক্রিয়াতে তারা দুজনেই কাজ করতে লাগে। বাইরে তখন তুমুল বৃষ্টি হওয়ার কারণে রুমের ভিতরে থাকা গানের কনসার্টের আওয়াজ বাইরে যায়নি। রুমের ভিতরে বন্দী হয়ে থাকে সেই গানের কনসার্টটা। সকালে তাই ঘুম ভাঙতে দেখতে পায় জাঙ্কুক তার রিদমা ছেড়ে মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে। তাই বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুকের নিষ্পাপ সেই ঘুমন্ত চেহারাটির দিকে। তার মনেও তো নিষ্পাপ এক ভালোবাসা জন্মিয়েছে তার প্রতি, তবে জাঙ্কুক কেন তা বুঝতে পারে না। তাই বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুকের চেহারার দিকে।
অতঃপর উঠে গিয়ে কিচেনে চলে যায় জাংকুকের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। জাংকুকের পছন্দ অপছন্দ সম্পর্কে তে খুব ভালোভাবেই জানে, কেননা শ্বশুর বাড়িতে জাংকুকের জন্য পছন্দের ব্রেকফাস্টগুলো রান্না করেছিল সে। এদিকে জাংকুকের ঘুম ভাঙতেই থেকে পাশে না দেখতে পেয়ে জাংকুক বেডরুম থেকে বের হয়। তে তো ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত জাংকুকের জন্য। পেছন থেকে জাংকুক বলে বসলো, এই মেয়ে, সমস্যাটা কি তোমার? সব জায়গায় পাকনামি না করলে কি তোমার হয় না? কোন মহাবিজ্ঞানী বলছিল পাকনামি করে আমার রান্নাঘরে ঢুকতে? আমি তো আপনার জন্য হোয়াট? নিজের এসে ভালো না কেন নিজের কাছে রাখো, আমাকে দেখাতে আসবে না। তাছাড়া কি ধান্দা চালাইতেছে না নিজের মাথায়? কি ভাবছো ভালোভাবে রান্না করবা আর আমি সে রান্না খাবো? আমি তাও তোমার রান্না? সত্যি বলতে খাবেন কি খাবেন না এমন চিন্তা তো মাথাতে আসেইনি, কেননা শ্বশুরবাড়িতে তো আমার হাতে রান্নাই খেয়েছেন প্রতিদিন। সেখানে তো সারা না জেনে না পায় রাখাইছি, কিন্তু এখানে একদম এমন হবে না। কথাটা বলে জাংকুক টেবিলে রাখা প্রত্যেকটা খাবার একেবারে মেঝেতে ছুঁড়ে মারলো। তাই অবাক হয়ে তাকিয়ে রইল সে খাবারগুলোর দিকে। এ কি করলেন? খাবারগুলোকে কেন ফেললেন? ও মা, ভুল হয়ে গেছে না? আসলে ভুল হয়েছে, খাবারগুলো না ফেলা তোমার ফালানো উচিত ছিল। আমি বুঝি না, একটা কথার উত্তর দেন তো, আপনি সবসময় আমার সাথে এত খারাপ ব্যবহার করেন কেন? আমি কি এতটাই খারাপ? ওরে না না ম্যাডাম, আপনি খারাপ হইতে যাবেন কেন? সারা খারাপ তো আমি, যে কিনা আপনার মতো মহিলাকে জোর করে হইলো বিয়ে করছি। জোর করে হোক বা যেভাবে হোক, এখন তো আমি আপনার বউ, তাই না? আমি কি কোনোভাবে মেনে নেওয়া যায় না? না যায় না, জোর করে যে সম্পর্কের সূচনা, সেখানে আবার মানামানি কিসের? এই চোখের পানি কোন কারণে? হ্যাঁ, আমি তো আগে থেকেই মানা করছিলাম, এখন কাঁদলে নিজের দোষে কাঁদো। এই কান্না অবশ্য তোমার জন্য ফরজ আছে, কান্দো কান্দো, বেশি করে কান্দো। বিয়ে করে নিজে তো ডুবে, সাথে আমায় নিয়ে ডুবাইলা। তে কিছু বলো না, নিজের চোখের পানিগুলোকে মুছতে লাগলো। তে এত চোখের পানি দেখে জাংকুকের হয়তো বা মনটা শান্ত হলো না, তাই তেকে আরো কষ্ট দেওয়ার জন্য কিছু বলতেই যাবে। ঠিক সেই সময় জাংকুকের মোবাইলে একটা রিংটোন বাজতে লাগলো। জাংকুক সে মোবাইলটা কানে নিয়ে বলতে লাগলো, আরে শালা আইতাছি যে না মানে বউ পাইছি, চেহারা থেকে এমনি মেসেজ সাহার পাওয়া যায়। ও চেহারাটা কাছে তো বাইরে 24 ঘন্টা কাম করাও ভালো। তে চুপচাপ তাকিয়ে রইল জাংকুকের চলে যাওয়ার দিকে। জাংকুক নাস্তা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল রাগারাগি করে। জাংকুক আজ বাড়িতে ফিরল বেশ রাত করে। তার হাতের মধ্যে 2 প্যাকেট ডিনার 2 জনের জন্য। বাসায় ঢুকতে তাকালো ডাইনিং টেবিলের উপরে, সেখানে গরম গরম খাবার রান্না করা আছে। তে ঠিকই দেখেছে জাংকুকে, তবে কোনো রিঅ্যাকশনই দেয়নি। থালা বাসনগুলোকে মাজতে ব্যস্ত হয়ে পড়লো বেসিনের মধ্যে। জাংকুক চুপচাপ তাকিয়ে থাকে অনেকক্ষণ তেই থেকে। এই মেয়েটার কর্মকাণ্ড এবং শান্ত স্বভাবের কারণে জাংকুক এখন অনেকটাই বিরক্ত প্লাস ক্লান্ত। আর কতভাবে মেয়েটাকে অপমান করলে মেয়েটা অপমানটা গায়ে লাগাবে জাংকুক বুঝতে পারে না। মনের কথাগুলোকে মনের ভিতরে না রেখে চাইলে 4-5 টাকা দিয়ে আরো দিতে পারেন, আমি কিছুই মনে করবো না, বেহায়ের মতোই থাকবো এবারও। তবে তবুও একটা রিকোয়েস্ট করবো আপনাকে, এই বাইরের খাবারগুলো খাবেন না। বাইরের খাবার খেলে আপনার শরীর খারাপ হয় অনেক। শরীর তো আমার তোমার চেহারা দেখলেও খারাপ হয়। জিনিসটা কিন্তু খারাপ না, পুরোপুরি সুস্থ থাকা ঠিক না, মাঝে মধ্যে কিছু অসুস্থতা থাকা দরকার। কথাটা বলেই তে জাংকুকের হাতে রাখা প্যাকেটগুলো নিজের হাতে নিয়ে নেয়। সেখানে 2টি প্যাকেট দেখে তে অবাক হয়ে তাকায় জাংকুকের দিকে। এমন ব্যাপার মতো তাকায় থাকার কোনো কিছু নাই, ভাই বোন আছে তোমার জন্য আনছি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তাই ফ্রি পাইছি, তোমার জন্য আনিনি। এমন কিছু ভাবিওনি, আপনি আমার জন্য আনবেন না তা আমি জানি। জাংকুক তে রান্না করা খাবারগুলো খেতে খেতে বলতে লাগলো, জানো তবু তো ভাই একদম কমা না। সারা ভালোবাসা পাওয়ার আছে ভাইয়ের মারে বাপরে সালাম দিতেছো। নিজের ভালোবাসার হক পাওয়ার জন্য যদি ভাই পালানোর সর্বোচ্চ স্তরে যাওয়া লাগে তবু আমি যাবো, যাইতে থাকো, নো প্রবলেম। সত্যি বলতে তোমার এসব ওয়ান সাইড লাগতে খায় সত্যি অনেক মায়া হয়, মন চায় একটা চান্সে। অবশ্য সেই চান্স আমি প্রতি রাতে দিই তোমায়। জাংকুক বেসিনে হাত ধুতে ধুতে তাকালো তের দিকে। এত তাড়াতাড়ি খাবার চাইছে আপনার? ডিনার তো আমি তাড়াতাড়ি করি, ঘুমের ওষুধ খাইতে দেরি হয়ে যায়। বিয়ে যেহেতু করছো না, নিজের স্বামীকে নিয়ে ছাতে নিয়ে দায়িত্বে ঘুমের ট্যাবলেট খাওয়াও। জাংকুক হুট করে ইতাকে নিজের কোলে নিয়ে বেডরুমের দিকে অগ্রসর হতে হতে বলতে লাগলো, এত যেহেতু ওয়ান সাইডের লাভ দেখাইতেছো, একটা সুযোগ তো দেওয়াই যায়, একটা না বহুত সুযোগই দিব তোমায়। দেখা যাক আমাকে খুশি করতে মকেপে ছক্কা মারতে পারো কিনা। তে আজকে মকেপে ছক্কা মারতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। জাংকুককে খুশি করার জন্য সবার আগে বেবি জাংকুকের মাথাতে বহুবার চুমু খাইছে। এতে জাংকুক অনেকটাই খুশি হয় আজ তের প্রতি। প্রথমবার জাংকুক এতটা খুশি হয়েছে তের কর্মকাণ্ডে, যা কিনা আনন্দ দিয়েছে জাংকুককে অনেকটাই। তাই তো আনন্দে আত্মহারা হয়ে আজ প্রাণ খুলে মনের মতন করে কনসার্টটা চালিয়েছে তেকুক মিলে। তো এভাবেই সময় কাটতে লাগলো। জাংকুকের মন জয় করার জন্য তে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, তবে জাংকুকের প্রতিক্রিয়া একদম শূন্য। তে বারবার তার মনে জায়গা করার জন্য বহুবার জাংকুকের হাতে অপমানিত হয়েছে ঠিকই, তবু সে হার মানেনি। বারবার জাংকুকের মন জয় করতে উঠে পড়ে লেগেছিল, তবে জাংকুকের প্রতিক্রিয়া একদমই শূন্য। তবে একটা জিনিসে জাংকুক অনেকটাই হ্যাপি, যদিও তা প্রকাশ করে না। বাড়িতে আসলেই তার এখন পরিবেশটা বেশ গোছানো গোছানো বলেই মনে হয়। বাড়িতে বউ থাকার কারণে তার অনেকগুলো কাজই করতে হয় না, এমনিতে তো তার মন জয় করার জন্য ব্যস্তই। এরই মধ্যে জাংকুকের কোনো কাজ থাকলে সেটা তেই করে দেয়। কাপড় থেকে শুরু করে জাংকুকের সবকিছু গুছিয়ে রেখেছে তেই। তাছাড়া প্রতিদিন জাংকুক অফিসে যাওয়ার আগে জাংকুকের পছন্দ মতো কাপড়গুলোই তেই সবসময় ঠিকঠাক করে রাখে জাংকুকের জন্য। জাংকুক এসব জিনিস নিয়ে খুবই হ্যাপি, তবে তা প্রকাশ করে একবারের জন্য তের কাছে।
জাঙ্কুক 24 ঘন্টায় মাত্র একবারের জন্য দেখে সুযোগ দিত তার মন জয় করার জন্য। সেই সুযোগও হাতছাড়া করে না তে। জাঙ্কুকের কথা মতোই সবকিছু করতে সবসময় জাঙ্কুকের মন পাওয়ার আশায়। সময় যাওয়ার সাথে সাথে কিছু একটা সন্দেহ করার কারণে তে নিজের প্রেগন্যান্সি রিপোর্টটা বের করে এবং সেখানে পজিটিভ চলে আসে। তে তাকিয়ে থাকে নিশ্চুপ হয়ে সেই রিপোর্টটির দিকে। প্রতিটা মানুষের জীবনে দুঃখের পর সুখ আসে। এই রিপোর্টটা হয়তো বা তের জন্য একটা সুখের ইঙ্গিত করে বেড়াচ্ছে। তে অনেকটাই খুশি, তবে তা কোনোভাবে এক্সপ্রেস করতে পারছে না। জাঙ্কুক বাড়িতে ফিরতেই নিজের ড্রেসিং টেবিলের উপরে সেই রিপোর্টটি দেখতে পায়। জাঙ্কুক একেবারে হতভম্বের মতোই তাকিয়ে থাকে সেই রিপোর্টটির দিকে। তাকায় তের চোখের দিকে। তে কিছু বলে না, চুপচাপ নিষ্পলক তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকেই। জাঙ্কুক রিপোর্টটা হাতে নিয়ে ব্যালকনি থেকে একটা সিগারেট জ্বালায়, অতঃপর সিগারেটটা টানতে শুরু করে। পেছন থেকে তে বলতে লাগে, আপনাকে কিছু বলতে চাই। জাঙ্কুক হাতে রাখা সিগারেটটা ফেলে তাকায় তের দিকে। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না, কিন্তু আপনি কি এই রিপোর্টটা দেখে খুশি না? সত্য বলতে গেলে জিনিসটা একদমই অপ্রত্যাশিত আমার জন্য। নিজের ফিলিংসটা কিভাবে এক্সপ্রেস করতে হবে বুঝতেছি না। আসলে প্রথমবার ভাব হইতেছে তো। যাক, জিনিসটা শুনে শান্তি পেলাম। আমি ভেবেছিলাম আমাকে ঘৃণা করেন বলে আমার বাচ্চাকে আপনি। এই মেয়ে, মাথা ঠিক আছে তো? কি বলো না বলো এইসব? আমি একজন খারাপ জামাই হতে পারি, কিন্তু একটা খারাপ বাপ কখনোই হব না। যাক, আলহামদুলিল্লাহ, প্রথমবার আপনার মুখে চাঁদে শুনে মনটাকে শান্ত করতে পারছি। তো রাত হতেই জাঙ্কুকের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ঘুমালেও সারা রাত ঘুম আসেনি তের। অতিরিক্ত আনন্দে মানুষ হয়তো বা ঘুমাতে পারে না, এর জন্যই। সকাল সকাল তে জাঙ্কুকের এক নতুন রূপ দেখতে পায়। জাঙ্কুক কিচেনের মধ্যে তাদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। আরে আপনি করতে যাচ্ছেন কেন? আপনি করে দিই। অতিরিক্ত পাগলামি আমার কখনোই পছন্দ না। নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। তে কিছু বলো না, তাকিয়ে রইল জাঙ্কুকের কাজের দিকে। আরেকটা কথা, ভাবো না যে তোমার ভালোবাসা এরকম স্পেশাল ফ্যাসিলিটিস দিতেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট ফর মাই চাইল্ড। তাও অবশ্যই জিনিসটা ভালোই। এরকম ডিসকাউন্টের ওসিলে আপনার নতুন রূপ দেখতে পেলে জিনিসটা আমার জন্য খারাপ না। আমার রূপ আর তুমি দেখছো বা কোথায়? খারাপটা তো দেখিয়ে ফেলছি, ভালোটা দেখা বাকি আছে। খারাপ দেখছেন বউ, তবে অতিরিক্ত খারাপ দেখেন নাই। আবার ভালো দেখতেছেন, কিন্তু অতিরিক্ত ভালো দেখবেন না। অবশ্যই এসব প্রাথমিক জিনিস আমি দেখাতেও চাই না। কথাটা বলেই জাঙ্কুক খাবারগুলো তের দিকে এগিয়ে দেয়। তে খায় জাঙ্কুকের বানানো খাবারগুলো। এই কয়েকদিনে জাঙ্কুক আর তের সাথে খারাপ ব্যবহার করে না, ভালোভাবেই ছিল। তবে তে এখনো জাঙ্কুকের অনুভূতি নিয়ে বেশ কনফিউজড, কেননা জাঙ্কুক তার অনুভূতিগুলোকে এখনো এক্সপ্রেস করেনি তার সামনে। কিছুদিন পর তের টেক কেয়ার করার জন্য তার শাশুড়ি জিনো জাঙ্কুকদের ফ্ল্যাটে উঠে। কয়েকদিন ভালোভাবেই ছিল, তবে তের ক্ষণিকের আনন্দগুলো যেন মাটি হয়ে গেল জাঙ্কুকের প্ল্যানিং শোনার পর। বোঝার চেষ্টা করেন আম্মা, তে এমনিতেই প্রেগনেন্ট। একটা প্রেগনেন্ট মহিলা এত বেশি ধ্যান রাখা আমার একার পক্ষে সম্ভব না। এর চেয়ে ভালো আপনি ওকে নিয়ে চলে যান। আরে বাবা, নিজে তো আমার সমস্যা নেই, কিন্তু ওইটা তোরে ছাড়া যাইতে চাইবো না, বুঝছ না কেন? তো আপনারা ডাকতে কেন? বিনা কারণে আমার সাথে প্যাচেল পারতে? বোঝার চেষ্টা করেন আম্মা, আর প্রেগনেন্ট। আমি সারাদিন অফিসের মধ্যেই থাকি। ওর কোনো কিছু লাগলে আমাকে ঠিকঠাক ভাবে বলতে পারে না, আর আমি ওকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি না। এত বেশি আন্ডারস্ট্যান্ডিং বোন এখনো হয় নাই। এর চেয়ে ভালো ওরে নিয়ে যান, গ্রামে টেক কেয়ার করেন, যত্ন নিয়ে পালানো রে। আপনি আমাকে বিদায় করতে আন্টিকে রাখছেন, আর আমি ভাবলাম যে না বুঝে কথা বলে আমার মেসেজটা খারাপ করে না তো। যা করতেছে তোমার ভালোর জন্যই। আপনার থেকে দূরে থাকা আমার কি ভালো শুনি? এরকম টাইমে সবচেয়ে বেশি সাপোর্ট লাগে নিজের হাজবেন্ডের, আর আপনি আমার দূরে সরাই দিতেছেন। দূরে সরাই দিতেছে মানে? আর ধুরো, বাঁচালে পারবো না আমি। আম্মা, আরে বুঝান না। কথাটা বলে জাঙ্কুক সেই রুম থেকে বিদায় নিল। আপনি দেখছেন, এতদিন আমি ওনার ভালো ব্যবহার দেখে ভাবলাম যে ওনার পাথরের মতো মন মনে গলতেছে, কিন্তু আসলে তো উনি আমার দূরে ধারণার ধান্দায় ছিল। আরে না রে মা, এমন কিছুই না। জাঙ্কুক যা বলতেছে খারাপ কিন্তু কিছু বলে নাই। তুই আমাদের কাছেই থাক। তাছাড়া জাঙ্কুক তো আসবো না, 2 মাস আগেই চলে আসবে, চিন্তা করিস না। রাতের বেলা জাঙ্কুক বাড়িতে ফিরত আসতে দেখতে পেল। রুমে গিয়ে দেখলো তার কাপড় চোপড় গোছাচ্ছে নিচে। জাঙ্কুক বুঝলো তার মা হয়তো বা তাকে রাজি করাতে পেরেছে। জাঙ্কুক কিছুক্ষণ তার সামনে বসে রইল, তবে তে একটা কথা বললো না জাঙ্কুকের সাথে। নীরবতা ভেঙে জাঙ্কুক অবশেষে বলতে লাগলো, চিন্তা করো না, ডেলিভারি ঠিক 2 মাস আগে চলে আসবো আমি। না আসলেও সমস্যা নেই, বাচ্চা কাচ্চা ওইখানে জন্ম দিয়ে পালা শুরু করবো। মন চাইলে দেখতে আসবেন, না মন চাইলে চাপ। কোথায় না কথাবার্তা এগুলা? বললাম না যা করতেছে তোমার ভালোর জন্য। আপনাকে নিজের থেকে দূরে করে আপনি ভালো থাকবেন, আমি না। যা করতেছে নিজের ভালোর জন্য। যা ভাবার ভাবো কি, কোনো ধরনের এক্সপ্লেনেশন দেওয়ার ইচ্ছা নাই আমার, আর দিবও না। কথাটা বলে জাঙ্কুক শুয়ে পড়লো খাটের এক পার হয়ে। তে কিছু বললো না। কাপড় চাপড় গোছানোর পর তেও এক পয়সায় ঘুমিয়ে পড়লো। রাত 3টা থেকে জাঙ্কুকের ঘুম ভাঙলো। তাকালো তের ঘুমন্ত চেহারার দিকে। ইদানিং তের প্রতি এক অন্যরকম টান অনুভব করেছে, তবে তের প্রেগনেন্সির কারণে কি টানটা অনুভব হচ্ছে কিনা তা জাঙ্কুক নিজেও জানে না। ঘুমন্ত তের চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুক। তের গোলাপি ঠোঁটগুলো বেশ আকর্ষণ করে তাকে। আজ তের চোখের আড়ালে থেকে ছোট্ট একটা চুমু উপহার দিতে মন চায় জাঙ্কুকের, এবং হলো ঠিক তাই। ঘুমন্ত নিষ্পাপ তের ঠোঁটের মধ্যে কয়েকবার চুমু খায় জাঙ্কুক। এই চুমুতে যেন সে অনেকটাই প্রশান্তি পেল, অনেকটাই শান্তি অনুভব করলো সেই ঝগড়ার পর থেকে।
পরের দিন সকাল হতেই জাঙ্কুক নিজে ড্রাইভ করে তার মা এবং বউকে নিজের গ্রামের বাড়িতে দিয়ে আসে। ফেরত আসার সময় তাকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে আসে যেন নিজে ঠিকঠাকভাবে খেয়াল রাখে। তে শুনে জাঙ্কুকের কথা, তবুও জাঙ্কুকের সামনে রাগ করে থাকার ভান করে তেই। জাঙ্কুক ভালোভাবে বিদায় নেয় তের কাছ থেকে। জাঙ্কুক চলে যাওয়ার পরই তে নিচের রুমে গিয়ে আলতো আলতো মুচকে মুচকে হাসতে থাকে। কেননা সেই দিন জাঙ্কুকে লুকিয়ে চুমু খাওয়ার সময় তে নিজে সেন্সে ছিল, কিন্তু ইচ্ছে করে ঘুমিয়ে থাকার ভান করেছিল। এইভাবে সুন্দর সময়গুলো কাটতে লাগে। তের অনাগত বাচ্চা যেন তের জন্য আনন্দ বয়ে আনছিল। জাঙ্কুক প্রতি মাসে এক সপ্তাহের জন্য হলেও গ্রামের বাড়িতে আসতো, তের খোঁজ খবর নিত। এমনকি চলে যাওয়ার পরেও ফোন কলে মেসেজে সবসময় তের সাথে কন্ট্যাক্টে থাকতো। এক সপ্তাহ পর বাচ্চা মেয়েরা ঘরে বকুলে তুলে এরকমই হয়। নানিকে হেফাজত করতে পারছে আর না তো আমার বাচ্চার। এত রাখিস না বাবা, আমার সিদ্ধান্তের উপর আর কোনো সিদ্ধান্ত আছে? এখন যেটা হয়েছে তা তো হয়ে গেছে। হয়ে গেছে মানে হয়ে গেছে তো কি? এখন কি নাচবো আমি? তোমার মনে তো অনেক রং, চাইলে তোমরা নাচতে পারো। সারা আমারই দোষ, তোমার হাতে ওরে দেওয়াই ভুলছিল আমার। আরে বাবা, আমরা কি জানতাম নাকি তুই জিমিনে নিয়ে নিজের বাবার বাড়ি যাওয়ার সময় অটো রিক্সাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো? এখন অগত পা ভাঙছে, আমরা কি এসব কিছু জানতাম? পা ভাঙছে ভাঙুক, শালিকা তো এক পা ভাঙছে, মন তো চাইতেছে আরেকটা পা আমি নিজে যা ভেঙে থাকি। অগত পা ভাঙছে আর আমার তো পুরো বাচ্চা, আমার বাচ্চা। থাক বাবা, আমার বাচ্চা মেয়েটা বুঝি না এরকম হইব। না 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 শ্বশুর মশাই, আপনার মেয়ের দোষ দিতে যাবো কেন? দোষ তো সব আমারই। এরকম বাচ্চা মেয়ের বিয়ে করা উচিত হয়নি, বকুরে তোলাই উচিত হয়নি। না আমি ওরে বিয়ে করতাম না, এরকম কিছু হইতো। আর না তো আমি আমার বাচ্চাকে হারাইতাম। এমনিতে এই অ্যাক্সিডেন্টের পরে 2 দিন ধরে এতটাই ট্রমাতে চলে গিয়েছে যে রুম থেকে বের হয় না। এর মধ্যে নিচে থেকে জাঙ্কুকের এরকম চিল্লাচিল্লির আওয়াজ তে স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। জাঙ্কুকের এরকম কথাবার্তা শুনে তে এক পর্যায়ে বন্ধ রুমে চিৎকার করে করে কাঁদতে লাগলো। প্লিজ জাঙ্কুক বাবা, এমনি বললো না। তুমি যেটা বাচ্চা হারাইছে, আমার মেয়েটা তো হারাইছে না। ওর মধ্যে দিয়ে কি বলছে এটা একটু বোঝার চেষ্টা করো। না পারবো না, পারবো না আমি আর কোনো কিছু বুঝতে। আমার মধ্যে আর একদিন তো শক্তি পর্যন্ত নেই ওরা সহ্য করার। না তো আমি ওরে বুঝতে রাজি আছি, না তো ওর সাথে থাকতে আর না তো সংসার করতে। ইনফ্যাক্ট এই জায়গায় কারোর সাথে কোনো কিছু সম্পর্ক রাখতে আমি রাজি না। জাঙ্কুক থেকে তার বাপের বাড়িতে রেখে সেখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে একেবারে নিচে শহরের ফ্ল্যাটে চলে আসে। কেটে যায় কয়েকটা দিন। জাঙ্কুক কোনোভাবেই তের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে না। তে বহুবার জাঙ্কুকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে জাঙ্কুক কোনো কিছুরই রেসপন্স দেয় না। এমনিতেই তো সন্তান হারানোর বেদনাটা কম ছিল না, এরই মধ্যে জাঙ্কুকের এমন ব্যবহার। তাছাড়া গ্রাম দেশে মেয়ে বাপের বাড়িতে কয়েকদিন বেশি থাকলেই কানাফুসি চলতে থাকে যে কোনো বদনাম ঘটেছে বা কোনো কিছু একটা হচ্ছে। বদনাম ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। যে হোক, এমনিতেই সম্মানিত লোক, মানুষের লোক কথাকে অনেক বেশি ভয় পায়। এরই মধ্যে তেকে নিয়ে আশেপাশে কানাফিসি কথাবার্তা তাকে অনেক আঘাত করে যাচ্ছিল। তে বুঝতে পারে সম্পূর্ণ জিনিসটি। তে নিজের মান সম্মান আরো একবার ডুবিয়ে বেহায়ের মতো চলে যায় শহরে জাঙ্কুকের ফ্ল্যাটে। যেতে যেতে প্রায় রাত 12টার বেশি বেঁচে যায়। সে বাড়ির কলিং বেল চাপতেই ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। আরে ধরো, এত ইম্পর্টেন্ট কাজের মধ্যে আবার ডিস্টার্ব, এত রাতে আবার কে আসলো? তে অবাক হয়ে তাকিয়ে রয় মেয়েটির চেহারার দিকে। কে আসলো মানে? আপনি কে? জাঙ্কুক তখন ভেজা চুল নিয়ে একটা টাওয়াল পরে বেডরুম থেকে বের হয়। তেলকে দেখে অবাক হয়ে তাকিয়ে রয় তের দিকে। তেও দুজনের দিকে অবাক হয়ে যায়। দুজনের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। বাহ জাঙ্কুক, এই জন্য তো আমাকে আনতে চান না। আমাকে আনলে তো বাড়িতে পোস্ট নষ্ট করতে পারবেন না আপনি। জাঙ্কুক তের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, এর আগে আয়ু তের হাত চেপে ধরে বলতে লাগলো, ও হ্যালো, তুমি কি ওর সাথে এভাবে কথা বলার? আর তোমাকে এত বড় সাহস কে দিছে আমাকে নিয়ে এত বাজে মন্তব্য করার? তে এক সেকেন্ড দেরি করে না, সাথে সাথে আয়ুর গালে ঠাস। আমি কে? যার সাথে এরকম পোস্ট নষ্ট করতে আসছো ওর বিবাহিত স্ত্রী আমি। তাছাড়া তোর সম্পর্কে জানার আমার ইচ্ছাও নেই, কারণ তুই কি তা আমি ভালোভাবেই জেনে গেছি। তোদের মতো মেয়েদেরকে তো ক্লাব হাউসে পাওয়া যায়। ওই হাউস থেকে উঠে আসছিস না আমার সংসার ভাঙতে? কথাটা পেলে তে আমারও আয়ুর গায়ে হাত তোলার জন্য হাত উঠায়, কিন্তু সাথে সাথে জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। তে পরিস্থিতি না বুঝে কোনো কিছু করতে আসবে না। পরিস্থিতি না বুঝে তো কিছু নাই, যা দেখার তা তো সামনে আমি দেখতেছি। স্টুপিড তো আমার সাথে থাকতে চাস না শুয়োরের বাচ্চা, কারণ আমি থাকলে তো তোর পোস্ট নষ্ট হবে না। কথা বলতে জাঙ্কুকে ধাক্কা মারতে মারতে বলছিল, তে লিমিট ক্রস করবে না কিন্তু, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না। বাড়াবাড়ি কি দেখছস কি 2 টাকার পোলা? তুই কি ভাবছস তো সবকিছু সহ্য করি বলে তোর পর কি সহ্য করবো আমি? আমি ওইখানে এক মাস ধরে ডিপ্রেশনে আছি, কোনো কিছু করতে পারতেছি না, ঠিকঠাক ভাবে থাকতে পারতেছি না। আর তুই এই যে মেনিয়া সব বলতেছি তো যেমনটা ভাবতেছিস এরকম কিছুই না। আরেকবার যদি মেনিয়া উল্টাপাল্টা কথা বলো, বললে কি করবি রে? কি করবি তুই? অনেক কি করছিস তুই? তোর তো বলার মতো এখানে কিছুই নাই। আমি বাচ্চা হারানোর কষ্টে ঠিকঠাক ভাবে থাকতে পারতেছিলাম না জাঙ্কুক, তুই এখানে মেয়ে নিয়ে পড়েছিলি। আমি ভাবছিলাম তুই হয়তো বা কষ্টে আসোস, তোর তো বাচ্চা হারাইছে না, কিন্তু না, তুই তো আসলে কষ্টাইছিলি কারণ মেয়েদের সাথে তো থাকতে পারতেছিলি না। এই কথাটা বলতে না বলতে জাঙ্কুক একবার ঠাস। যা ভাবছানি, ভাবছিলাম কৈফত দেবো, কিন্তু না, যা তোর কৈফত দেবো না, তোর যা ভাবার তুই ভাবতে থাক। জাঙ্কুক তাকে মেরেছে, এই কষ্টে তিন নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা। তে বেশ কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে থাকে, যা ভাবার ভাবা শেষ আমার, আর থাকবো না আমি তোর সাথে, তোকে ডাইভোর্স দেবো তোকে আমি। এর এক সেকেন্ড দেরি করে
করে না, সাথে সাথে বেরিয়ে যায় সে বাড়ি থেকে। জাঙ্কুক নিষ্পলক তাকিয়ে থেকে তার যাওয়ার দিকে। তুমি বিয়ে করছো আমাদেরকে বললাম না? উফ আয়ো বাচ্চা, মাথাতে এমনি খারাপ আছে আর খারাপ করিস না। এমনি তোর জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখন বাসাতে বেরোতে তুই? ওরে বাবা, ইচ্ছে করে তোমার বাসায় আসা তোমার বইয়ের হাতে থাপ্পড় খাওয়ার শখ জায়গা নেই আমার। অ্যাক্সিডেন্ট হয়েছিল এর জন্যই আসছিলাম, আর নাহলে আমার কি থাকা। এদিকে তে কোনো দিশা মিশা না পেয়ে নিজের শ্বশুর বাড়িতে উঠে যায়। বাপের বাড়িতে এতদিন ছিল, সে আর কোনো প্রকার কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না নিজেকে, তাই তো শ্বশুর বাড়িতে সেটেল হয়ে যায়। বাড়ির প্রত্যেকেই বুঝতে পারে জাঙ্কুক আর তের মধ্যে আবারও কোনো কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে, তবে কি নিয়ে ঝামেলা হয়েছে এটাতে কাউকে বলেনি। সময় কাটতে লাগলো আর সময়ের সাথে সাথে তেকুকের সম্পর্কটা আরো অনেক বেশি তিক্ত হতে লাগলো। আর এই মেয়েটা দেখতে পাচ্ছিলেন না তার চোখের সামনে একটা সংসার এভাবে কন্ট্রাক্ট না করার কারণে ভেঙে যাবে, এটা একজন মুরব্বী হিসেবে তিনি কোনোভাবে মেনে নিতে পারতেন না। তাই একটা সময় তিনি বিরক্ত হয়ে চাকরকে কল দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। আব্বা, আমি আর বেরো করি না, আমি আর আনতেও যাবো না। যে নিজের ছাড়িয়েছে নিজের চেয়ে ফেরত আসুক, আমি হিসেবে নেই। করছিস মেয়েটার সাথে, অন্যান্য সময় হলে ঠিকই যেত, এবার যেতে চাইতেছে না। তুই না নেওয়া পর্যন্ত আর যাবে না। আরে দূর, আমার টাকা পয়সা টানার ওর আজকে আসবে না আসলে নেই, আমি কোন মরে যাইতেছি ওর জন্য। ওরে বলবে যদি নাই আসতে চায় তাহলে যেন ডিভোর্স লেটারটা আমারে পাঠিয়ে দেয়। আর গিয়ে দেখেও জাঙ্কুকের সাথে মিলে যাওয়ার জন্য অনেক বেশি অ্যাডভাইস দেয়, তবে তে কারো কথা এবার আর শুনে না। কেটে যায় 2টা মাস। 2টা মাস জাঙ্কুক এবং তের মধ্যে কোনো প্রকার কথাবার্তাই হয় না। এই 2টা মাসে এমন একটা রাতও কাটেনি যেই রাতে তে জাঙ্কুকের অপেক্ষায় কষ্টে কান্না করেনি। কান্নার বেগটা আরো বেশি বেড়ে যায় যখন তে জিমিনের কাছ থেকে জানতে পারে জাঙ্কুক 10 দিন পরে 1 বছরের জন্য দেশ ছেড়ে চলে যাবে। এই খবরটি পাওয়ার পর তে আর কারোর সাথে কথা বলে না, একলা রুমেই নিজেকে বন্দি করে ফেলে রাতের বেলা আড়াই মাসে থেকে বোঝানোর জন্য। তে কোনো সম্পর্ক ধীরে ধীরে শেষ হওয়ার চাইতে একবারে শেষ হওয়াটা ভালো। তোমাদের সম্পর্কটা অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তোমরা কেউই এটাকে শেষ করতে যাচ্ছ না, আবার ধরেও রাখছো না। জাঙ্কুকের মনের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমারটা তো জানি। যেহেতু ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছ, তাই ওকে ভোলার জন্য হয় পদক্ষেপ নাও, নাহলে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য হাত বাড়াও। কথাগুলো বলে আরাম সে রুম থেকে চলে যায়। আরাম যাওয়া মাত্রই তার চোখ বুক থেকে টকবক করে পানি পড়তে লাগে। সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবো, আমি তো ক্লান্ত, অনেক ক্লান্ত। এদিকে জাঙ্কুকে দেশ ছেড়ে চলে যাবে আর মাত্র 2 দিন বাকি। এই প্রথম জাঙ্কুক দেশ ছেড়ে যাচ্ছে, তবুও পরিবারের কারোর সাথে দেখা বা কথাবার্তা না বলে হুট করে জাঙ্কুকের ডোরবেল বাজতে লাগলো। জাঙ্কুক দরজা খুলে দেখতে পেল তার পরিবারের সবাই এসেছে, সাথে তেও। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, অতঃপর নজর সরিয়ে সবার সাথে কথা বলতে শুরু করে। সবাই কথা হয় একে অপরের সাথে, শুধু তেকুকের বাদে। তবে এদের মধ্যে কথা না হলেও চোখাচোখি হয়েছে প্রায় 1000 বারের মতোই। রাত ঘনিয়ে আসতেই তে বেডরুমে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে থাকে। তার সাথে অনেক কিছু কনফিউজ করা দরকার, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ক্লিয়ার করা দরকার। তবে জাঙ্কুক আসতে কারোর সাথে কোনো কথা বলে না, মানে তের সাথে কোনো কথা না বলে একেবারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তে স্কোপ খুঁজছিল জাঙ্কুকের সাথে কথা বলার, তবে জাঙ্কুক সেটা দেয় না। পরের দিন সকালেতে জাঙ্কুক সবার কাছ থেকেই বিদায় নেয় চলে যাওয়ার জন্য, তবে তে জাঙ্কুককে বিদায় দিতেও আসে না। জাঙ্কুকের চোখ বারবার তেকেই খুঁজে বেড়াচ্ছিল, বারবার বেডরুমের দরজার দিকে তাকাচ্ছিল। ভেবেছিল হয়তো বা যাওয়ার সময় একবার হলেও তে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু গত রাতে জাঙ্কুকের এরকম আচরণের জন্য তে অভিমান করেই জাঙ্কুককে আর শেষ বিদায় জানায় না, রুম থেকেই বের হয় না। 1 বছর পর জাঙ্কুক সকালের ফ্লাইটে দেশে ফিরত এসেছে। দেশে ফিরত আসতেই তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথে দেখা করেছে জাঙ্কুক। সবাই জাঙ্কুককে নিয়ে হাই হল্লা ব্যস্ত। তাই রান্নাঘরে রান্নাতেই ব্যস্ত ছিল তখনও। জাঙ্কুক আসার পর যে জাঙ্কুকের সাথে কথা হয়নি এমনটা কিন্তু না। জাঙ্কুক আসার পর তাই জাঙ্কুককে সালাম দেয়, জাঙ্কুক সালামের উত্তর দেয়, তবে এরপরে আর তাদের মাঝে কোনো কথা হয় না। তাই রান্নাঘরে ব্যস্ত ছিল। জাঙ্কুক বারবার তাকাচ্ছিল তেই দিকে। একটা মেয়ে সৌন্দর্যের সময় 21 থেকে 25 বছর পর্যন্তই চলে। তেরও এখন সৌন্দর্যের একটা পিরিয়ড চলছিল, তাই সৌন্দর্য বেশ আকৃষ্ট করছিল জাঙ্কুককে, তবে জাঙ্কুক তা বুঝতে দেয় না। সবার সাথে আড্ডায় মেতে ওঠা আবারও। রাত হতেই তে বেডরুমে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। এই 1টা বছর তাদের মধ্যে তেমন কোনো কথাবার্তাই হয়নি, এর কারণে কমিউনিকেশন গ্যাপটা অনেক বেড়ে গিয়েছিল। তে ভাবে এই গ্যাপটা এখন কমানো দরকার, তাই তো জাঙ্কুকের সাথে কথা বলার জন্য বেডরুমে অপেক্ষা করতে থাকে। তবে তের পুরো কথা বলার ইচ্ছাটাই 1 নিমিষে শেষ হয়ে যায় যখন দেখতে পায় চার্জে থাকা জাঙ্কুকের মোবাইলটা বারবার নোটিফিকেশন চলে আসছে। তে এক পলক তাকায় সে মোবাইলটির দিকে। আয়ের মেসেজে জাঙ্কুকের মোবাইল স্ক্রিনের উপরে একেবারে উঠে আছে। জিনিসটা দেখে তার একেবারে মাথাটাই খারাপ হয়ে যায়। এই মহিলার কারণে তাদের সম্পর্কে এতটা বেশি দূরত্ব বেড়ে গিয়েছে। আয় হচ্ছে জাঙ্কুকের কলেজ কাজের ফ্রেন্ড। কলেজ কাল থেকেই জাঙ্কুকের প্রতি তার একটা সফট কর্নার কাজ করে। এই জিনিসটা জাঙ্কুক না বুঝলেও তে খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। তের আবার অনেক বেশি রাগ করতে লাগে জাঙ্কুকের উপরেই, কেননা আয়ুর সাথে চলাফেরা তে একদমই সহ্য করতে পারে না। এটা কি জাঙ্কুক বুঝতে পারে না? তবুও কেন আয়ুর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক তার? এগুলো ভাবতে ভাবতে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিল তে। হুট করে পেছন থেকে জাঙ্কুক বলে উঠলো, কি দেখছো আমার মোবাইল দিকে তাকিয়ে? এমন কিছু না, আপনার প্রাণপ্রিয় বান্ধবী আপনার খবর নেওয়ার জন্য মেসেজ করেছে আপনাকে। কি আর করার, বাড়ির বউ তো আর খবর নেয় না, তাই বান্ধবীরা খবর নেয় আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাড়িতে বউ আছে এটা মনে রাখার জন্য, কেননা এমন বান্ধবী পেলে বাড়িতে যে বউ আছে এটা তো পুরুষ মানুষরা ভুলেই যায়। কথাটা বলেই তে বিছানার একপাশে ঘুমিয়ে যাওয়ার ভান ধরে। যাবে তেরে ভাবে হাসি দিয়ে খোঁচা মেরে কথা বলাটা জাঙ্কুক একদমই হজম করতে পারে না।
জাঙ্কুকের রাগ হচ্ছিল খুব, কিন্তু তে ঘুমিয়ে গেছে ভেবে আর কোনো রিয়েক্ট করে না। জাঙ্কুক শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তে এক পলক চোখে আড়ি দিয়ে তাকায় জাঙ্কুকের মোবাইলের দিকে। জাঙ্কুক আয়ুর সাথে রিপ্লাই দিচ্ছিল, মানে মেসেজে কথা বলছিল। যে জিনিসটা দেখে তে আরো বেশি রাগ উঠতে লাগে, কিন্তু কিছু বলে না তে। তে এখন এসবের প্রতি অনেক বেশি বিরক্ত ছিল। সে ভেবেছিল হয়তোবা জাঙ্কুকের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডটা এতদিনে ভেঙে গিয়েছে সেটা ঠিক করবে, কিন্তু এরকম কাজকাম দেখে এখন তার সেই ইচ্ছাটাও যেন শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। পরের দিন সকালবেলা আত্মীয় স্বজনের বিদায় নিয়ে টিকুকের বাড়ি থেকে বেড়ানো শেষ হয়ে গিয়েছে তাদের। তারা চলে যেতে না যেতেই তেও রেডি হয়ে যায় তার কাজে যাওয়ার জন্য। ও মা, এত ভদ্র সাজতে কোথায় যাচ্ছেন আপনি? কোথায় আবার? স্কুলে যাচ্ছি। স্কুল মানে? বুঝলাম না। এসএসসি থেকে ফেল করছেন ম্যাডাম? আর নাহলে এই বয়সে আবার কিসের স্কুল? কাজে কি বলেন না, আপনার মতো টাইমে পাস করে নাই আমি। আসলে কোনো খবর নেই তো, তাই জানেন না। একটা প্রাইমারি প্রাইভেট স্কুলে আমি টিচার হিসেবে কাজ করছি, মানে জব করি আর কি। জব করেন মানে? আমার বাসায় কি খাবার আকাল পড়ছেন নাকি এক বছর আপনার ভরণ পোষণের টাকা দিয়ে নিজে জব করেন আপনি? আরে না না, কি যে বলেন না। আপনার মতো হাজবেন্ড পেয়ে আমি ধন্য। আপনার মতো হাজবেন্ড থাকতে খাবারের আকাল পড়তে পারে? একদমই না। তবে হ্যাঁ, আকাল একটা জিনিসের পড়ছে, সেটা হচ্ছে কথা বলার। সারাদিন বোবার মতো থাকতে ভালো লাগে না তো, তাই জবটা করি আর কি। তখনই কথাটা ভিন্ন, তখন আমি ছিলাম না। এর জন্য বোবার মতো বসে থাকতাম, এখন তো আমি আসছি নাকি? কথাটা তো একদম এভাবে বললেন যেন 2 দিনে একে অপরের সাথে কথা বলে একেবারে ফাটাই দিছি আমরা, তাই না? তুই এই কথাতে জাঙ্কুকের আর কথা বলার মতো কিছুই থাকে না, চুপচাপ তাকিয়ে থাকে তের দিকে। এখন বেশি কথা না বলে আমি না হয় যাই। তুই যেতেই নিচ্ছিল তখনই জাঙ্কুক একটা হাঁচকা টান দিয়ে ঠিক অনেকটা নিজের কাছাকাছি নিয়ে আসে। তে বেশি রাগ ওঠায় না তো। দেখো, আমি চাই না আমার বাড়ির বউ বাইরে যায় কাজ করুক। কি বলেন? বাড়ির বউ? ধন্যবাদ আপনাকে। আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি কারো বিবাহিতা স্ত্রী। ও আল্লাহ, এত যত ভুলার সময় পারছে। কানে নিচে দুটো থাপ্পড় মেরে মনে করা দিই। আপনি হুট করে রেগে গেলেন কেন? অনেক বোর ফিল হইতেছে নাকি? দেখেন আমার অনেক কাজ আছে। বোর ফিল হলে রুমে গিয়ে নিজের বান্ধবীর সাথে কথা বলেন, এটাই বেটার হবে। এখন আমাকে যেতে দিন। কথা বলতে যেতে নাই। তখনই জাঙ্কুক চিৎকার করে বলতে লাগে, এই মেয়ে, পাকনাকে বেশি কথাইছে। তুমি এই কাজটা করো আমি একদম জানা, বুঝতেছো না? আমি এই কাজটা নিয়ে আপনার এত কিসে চুলকানি? আপনার আর সাথে কথা বললে যেমন আমার কিছুই আসে যায় না, ঠিক একইভাবে আমার কাজ নিয়ে আপনার কোনো কিছু বলা উচিত না। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, আমাকে ডিস্টার্ব করবেন না। কথার পরে তে সেখান থেকে চলে যায়। তে চলে যাওয়া মাত্র জাঙ্কুক নিজেকে নিজে বলতে লাগলো, সিরিয়াসলি আমি আর সাথে শুনলে আপনি কিছুই আসে যায় না? এত বড় নাটক। যাক ভালো, দেখা যাক কতক্ষণ তুমি নাটক করতে পারো। তো স্কুলের কাজ শেষ করে তে বাড়িতে এসে দেখতে পায় জাঙ্কুক আয়ের সাথে নিজের বেডরুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। এতদিন পরে দেখা, কি হলো? আমাকে দেখে খুশি হয়নি? কি যে বলো না, যেসব মানুষের থাকার কোনো জায়গা নেই ওইসব মানুষ থেকে আমার স্বামী নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। এটা তো খুবই সবের কাজ, খুশি হবো না কেন? কি বলো তুমি? আমি জাঙ্কুকের ফ্রেন্ড হয়ে তো জানার পরে এত বড় কথা? আরে ফ্রেন্ড তো হই, ফ্রেন্ডের পাশাপাশি ফ্রেন্ডস উইথ বেনিফিটস তো আছো। যাকে সেসব কথা, একে অপরকে টাইম দাও। আমি না অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, তোমরা আবার আমার সাথে ড্রামা শুরু করো না। এমনি ডেলি ড্রামা দেখতে আর ভালো লাগে না। কথাটা বলেই তে সেই রুম থেকে চলে যায়। জাঙ্কুক বেশ বিরক্ত হয় তে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে, তবে সেটা প্রকাশ করতে পারে না। জাঙ্কুক আসলে চাইছিল তে যেন আয়ের সাথে জাঙ্কুককে দেখে অনেক বেশি জেলাস ফিল করে এবং অনেক বেশি রিঅ্যাক্ট করে, কিন্তু তে এরকম কোনো কিছুই করে না। জাঙ্কুক থেকে জেলাস করার জন্য তার প্রতিদিনই এবার আয়ুকে নিয়ে রাতে আড্ডা দিত যেন তে জেলাস ফিল করে, কিন্তু তে কোনো রিঅ্যাকশনই দিত না। ওটা জাঙ্কুকের এসব কর্মকাণ্ডে জাঙ্কুকের মন থেকে উঠে যাচ্ছিল। দেখেন, আপনাকে একটা কথা বলি, প্রতিদিনের বাড়িতে 12টার পরে মেয়ে আনবেন না। অতিরিক্ত কথা বলে পেয়ে চাপে হোটেল বুক করে ওখানেই থাকেন, সমস্যা নেই। ওরে বাবা, হুট করে এই কথা কেন? ডু ইউ ফিল জেলাস বউ? আরে ধুর, কি যে বলেন না। সোনাথা বউয়ের সাথে পিরিত মারলে জেলাসের তো প্রশ্নই আসে না। অবশ্য বউ তো আপনি নিজেও, নিজে একটা বউ হয়ে আরেকটা বউয়ের সাথে তো পিরিত মারবেন, স্বাভাবিক ব্যাপার। এখানে জেলাসির তো কোনো কিছু নেই। কি বলা? আমি ঘুম বলে যায় না। এই গোয়ের জন্য একসময় কান্নাকাটি করতাম। আরে তখন তো আমার কষ্ট কাঠিন্য ছিল, এর জন্য গোয়ের জন্য কান্নাকাটি করতাম। কিন্তু এখন তো পেট ক্লিয়ার। এখন আমি বুঝতে পারছি আমি একটা সোনা, আমি ডিজার্ভ করি সোনা, তাই না? তুমি স্বর্ণ নাকি বা তোমার 2 গালে 2 থাপ্পড় মেরে বুঝা দিতেছি আমি শালি। এই কাজ ভুলেও করতে যাস না শালা। আমার কি আগের মতো টের পাইছিস রে? যেমন কুকুর তেমন মুকুর। আমার সাথে খারাপ কিছু করলে একেবারে নাই নির্যাতনের মামলায় জেলে ঢুকায় রাখবো তোরে। জাঙ্কুক আর কি বলবে, সে তো একেবারে থ হয়ে তাকিয়ে রয় তার ব্যবহার দেখে। আইসতে না মানে ধমকি দিতে, যা শালা। তো এভাবে সময় কাটতে লাগলে জাঙ্কুক একবার অবাক হয়ে যায় তার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে। যত যাই করুক, তাকে এখন আগের মতো রাগানো কিংবা কাটানো কোনোটাই যাচ্ছে না। জাঙ্কুক বেশ বিরক্ত হয় নিজের উপরই। তো কিছুদিন যেতে জাঙ্কুক ইচ্ছে করেও ড্রাঙ্ক মানে মদ খেয়ে বাড়িতে ফেরত আসতো এবং তের সাথে অনেক ক্লোজ কিছু করার চেষ্টা করতো। তবে তেই জাঙ্কুককে একদমই পাত্তা দিত না। কয়েকদিন এভাবে কন্টিনিউ হয়। জাঙ্কুক সবসময় ড্রাঙ্ক করে ফেরত আসে। তবে কিছুদিন পর থেকে তে নোটিস করে জাঙ্কুক ড্রিঙ্ক করে ফিরে আসার পর তার গলা এবং ঘাড়ে অনেকগুলো লাভ ফাইটের দাগ দেখা যায়। এগুলো দেখতে আরো বেশি বিরক্ত হয়। এই সম্পর্কটা এমনি ঠিকছে না, এরই মধ্যে তার মন উঠে যাচ্ছে আরো জাঙ্কুকের এসব কর্মকাণ্ড। সে এবার আর সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে সবকিছুতে। তো পরের দিন সকালে জাঙ্কুক গাড়ি নিয়ে বের হয় অফিসে যাওয়ার জন্য। তবে একটা রাস্তায় যেতেই জাঙ্কুকের গাড়ির সাথে সাথে জাঙ্কুকের হৃদস্পন্দনও থেমে যায় একটা দৃশ্য দেখে।
জাঙ্কুক দেখতে পায় একটা ওপেন গ্লাস রেস্টুরেন্টের ভিতরে এক ছেলের সাথে ডেটে যাচ্ছে এবং হাসি খুশি ভাবে কথা বলছে। এর লাগে তো শালা কই আমার পাখি কথায় কথায় তো উড়াল মারে কেন? আসলে তো নতুন এক কৌয়া পায় নতুন বাসা বাঁধছেন। জাঙ্কুক আপনি কি হলো বউ? জামার সামনে কথায় মাথা খারাপ লাগছে? আমারে তো এখন বেগুন আলুর লগে পিরিত মাইতেছে দেখি। ও হ্যালো মিস্টার, না জানে কথা বলবেন না। আমি কথা ছাড়া বুঝিও না, কথা কাছে কাজ করি। কথাটা বলে জাঙ্কুক ঢিসুম ঢিসুম করে বুগামকে রেস্টুরেন্টে মারতে লাগে। তে অনেক চেষ্টা করে জাঙ্কুককে ছুটানোর, কিন্তু বুগামের নকশা ভর্তা না করা পর্যন্ত জাঙ্কুক আর বুগামকে ছাড়ে না। আরে ধরো কি করছিস আপনি? মাথা খারাপ লাগছে? উনি জাস্ট আমার ফ্রেন্ড হয়। চুপ, কারে উলা দিয়ে মুলা বানাস? হ্যাঁ, তোর ফ্রেন্ড নামে দাঁত দেখে বেঁচে যেতেছে। কোন ফ্রেন্ডরা একসাথে ডেটের মধ্যে আসে? আরে আল্লাহ, কি কি বলতেছে দেখি। আপনি আপনার বান্ধবীর সাথে রাত 12টার পরে বেডরুমে আড্ডা দিতে পারবেন, আর আমি আমার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? বাহ বাহ বাহ, কি লজিক আপনার। শালি আমার কি লজিক? তা তো বাসায় যাতে থাপড়া থাপড়া বুঝানো। চল বাসায় চল, তোর ক্লাস আজকে কেমনে দিতেছিস দেখ তুই। এক সেকেন্ড, কার সামনে কি ধমকি দিচ্ছে সেটা কি আপনি জানেন? আমি একজন উকিল, আমার সামনে নারী নির্যাতনের ধমকি দেওয়া কি আপনার উচিত হচ্ছে? কি নারী নির্যাতন মানে? তুই নির্যাতন করে ধমকি কখন দিছিস আমি শালা? এক সেকেন্ড, কথাটা কি বেশি পার্সোনাল হয়ে গেল না? আমার লিঙ্গ নিয়ে প্রশ্ন করা কি আপনার উচিত হয়েছে? বলুন কৈফিয়ত দিন। তোর লিঙ্গর কৈফিয়তে মাইরে সালাম শালা। কথাটা বলে জাঙ্কুক আবার বুকামকে মারতে নেয়, কিন্তু এবার তিনি সামনে চলে আসে। অতিরিক্ত হয়ে যেতেছে না এবার? ওরে আল্লাহ, আমার অতিরিক্ত করে চোখে পড়ে। নিজেটা মনে না, নিজের জামাই যা অন্য বেটার সাথে ডেটে আইছস, এটা অতিরিক্ত না? নিজের বাড়ির বেগুন মারার কাজ ফ্রেন্ডের সামনে নিজের জামাইয়ের অপমান করতেছস, এটা অতিরিক্ত না? এইসব কিছু তো আপনার থেকেই শেখা। কেন আরো সামনে কি আমাকে কম ছোট করছেন? তাছাড়া রাত 12টার পর আয়ের সাথে বেডরুমে তো কম আড্ডা দেন নেই। এখন আমারও পালা, আমি দেবো, সমস্যা কোথায়? এমন কথা শুনে জাঙ্কুক আউট অফ টেম্পার গিয়ে থেকে সেখানে থাপ্পড় মারতে নেয়, কিন্তু বুগামের জন্য দিতে পারে না। থামলে কেন? দেখ সাহসটাকে দেখ। কাপুরুষের মতো কাজ কাম করতে তুই এক্সপার্ট, এবারে করতে পারবি। দেখি দেখা তো আরেকবার। আমি কাপুরুষ আর তুমি শালি খুব চরিত্রবান নারী। শালি ধাক্কাবাজ মহিলা, আমায় ধোঁকা দিছস। আমি শালা মানে গোখায় বড় হইছি। এতদিন ভাবছি জাজ ফিলের কারণে তুই আমার সাথে কথা বলছ না, কিন্তু আসল ঘটনা তো এইটা। বাইরে কৌয়া ছুটাইছো নিজের সাথে চলার। হ্যাঁ ছুটাইছি যা। তোর কোনো কিছুর জন্য এক্সপ্লেন করতে পারবো না। তো যা বাবার থাপকিয়া, তোর সাথে থাকবো না, তোর কিছু এক্সপ্লেন করবো না। থাকবি কেমনে? নতুন বেগুন ভর্তা পাইছস না, এখন আমার খরগোশের মতো আর ভালো লাগবো না তোর। হ্যাঁ যা যা যা, ভালো লাগে না, এই জন্যই ডিভোর্স দিবো তোরে। তুই কি শালি ডিভোর্স দিবি আমারে? শালি বাচ্চা বেমান মহিলা, আমি তোর ডিভোর্স দেবো। তোর আর আমার ডিভোর্স হচ্ছে একটা পুণ্যের কাম, আর পুণ্যের কাম তোর পাপিষ্ট হাত দিয়ে হবে না। এই সম্পর্কের সূচনা আমার দ্বারা হয়েছে, শেষও আমার দ্বারাই হবে। এই সম্পর্ক কার হাতে শেষ হবে তা তো জানি না, তবে তোর শেষ নিঃশ্বাস আমার হাতেই শেষ হবে, এতটুকু মনে রাখিস শালি। কথাটা বলে জাঙ্কুক রাত দিয়ে সেখান থেকে চলে যায়। আজ রাতে জাঙ্কুক অনেক দেরি করে বাড়িতে ফিরে, অনেক বেশি মদ খেয়ে বাড়িতে ফিরেছিল আজ। এরপরে সেই দৃশ্যটাই দেখানো হয় যেটা ভিডিওর ফার্স্ট সিনে দেখানো হয়েছিল, অর্থাৎ কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। তো আজ সকাল হতেই সে যায় জাঙ্কুকের রুমে, দেখতে পায় জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। গত রাতে ডিভোর্স পেপার দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? কি করলেন সেই পেপারটা? আরে মনে দুঃখ কেমনে যে বলি, বউরে তো আর কাজে পায় না চোখের পানি মোছার জন্য, তাই সবসময় হাতে কাম জানা লাগে। কালকে যেহেতু এত আদর করে আমার ডিভোর্স পেপারটা গিফট করলাম, ওটা ওয়েস্ট হতে দিতাম কেমনে? তাই ওই কাগজে চোখের পানিগুলো মুছছিলাম। আমার না মানে বেবি জাঙ্কুকের। আপনার কাছ থেকে এই চেয়ে ভালো কিছু আশাও করা যায় না, তাই করিও নাই। তবে ব্যাপার না, মুক্তি যেহেতু দিবেন না, আমি নিজেই মুক্তির ব্যবস্থা করবো। আমার হাত থেকে এত মুক্তি পাওয়ার চুলকানি কিসের? ওই সারা বেগমের বাচ্চাটা বিয়ে করার একটা চুলকানি দোষ নাই। সত্যি বলতে ওকে বিয়ে করে এত চুলকানি উঠে নাই যতটা আপনাকে ডিভোর্স দেওয়ার চুলকানি উঠছে আমার। খোদার কসম মেথির বাচ্চা, আমার এই সাইরা যদি তুই বুকাম্মার বাচ্চাটা বিয়ে করাস, সত্যি আমি জিএন টিচারের কোকির মতো নিজ হাতে নিজের বোরে হত্যা করবো, তারপর বইয়ের কলিজা ভুনা করে স্যান্ডউইচ দিয়ে খাবো, তারপর হয়ে যাবো ওই সাইকো কুকির 2.0 ভার্সন। কার সাথে কি আর তুলনা? ওই সাইকো কুকির মতো চালাক আপনি জীবনেও না, আর আপনার মতো কত বোর মতো চালাক হইতে পারবে না। চালাক হলে অন্তত সন্ন্যত আর গোর মতো হাত দিতেন না, বুঝেননি? তুই নিজে খুব সন্ন্যত দিকে হাত দিছস, তা তো অবশ্যই। বুকাম যেমনই হোক না কেন, আপনার যেটা অন্তত অনেক বেশি ভালো আর জেন্টাল। কথাটা বলে তুই সেখান থেকে চলে যায়, মানে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। জাঙ্কুকও আজ অফিসে যায়, তবে জাঙ্কুক কোনো কিছুতে মন দিতে পারছিল না। তোর সাদা পাতা এত চুলকানি ধরছে কে? সময় থাকতে তো মূল্যায়ন দাস নাই, এখন আবার আফসোস করতেছস? আরে শালা আমি কি জানতাম ওর মতো মুরগি পাখা গোছাইবো, এরপর এক কালা কৌয়া ধরে নাও আর কৌয়ার সাথে সংসার বাঁধবো। ঠিকই আছে, যেমন চেষ্টা তেমনই ফুটা। যাকে ভাবির সাথে মানে বুগামের এফেক্টটা হয়েছিল স্কুল থেকে, শুনলাম মানে বুগামও নাকি টিচার। শালা টিচার? শালা হাতে তো জাতির ভবিষ্যৎ পরকীয়াতে ডোবা। শালা কি শিখায় দিচ্ছে নেই? কে জানে কার জানি আর কত ফুটা ফুটা বরাবর কত কত ফুটা, আল্লাহ ভালো জানি, জানি না। দোস্ত কোনোভাবে গুন্ডা পাটা ম্যানেজ করা যায় না? শালার কোনোভাবে ভর্তা বানায় পঙ্গল টঙ্গ বানান যায় না? যেমনি হোক কিছু একটা কর মামা, আমার বড়ি নিয়ে পিরিত বানাইতেছে, আমার তো সহ্য হইতেছে না। ঠিকই আছে, এখন বস কেমন চলে? তুইও তো আয়রনিয়া নকল এফারে অ্যাটেন্ড করে বেড়াচ্ছিস ভাবিরে চালাইতে, তো বস ভাবির কেমন লাগছিল? আরে শালা আমি চাক করছিলাম, তাতে অ্যাক্টিং ছিল, কিন্তু শয়তান মহিলা হয়তো বাস্তবে আমার ধোকা দিল রে। যাক শালা, ওই ডিভোর্সের কথা করার পর থেকে আমি ভবিষ্যৎ দেখতেছি খালি। ভবিষ্যতে দেখি আমি জেলে, আমার অপরাধ একে বোকামে মারছি, তুই তেরে মারছি, লগে নিজেরও মারতি, তাহলে সেটা সার দিয়ে পাইতাম।
বাড়ি গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে জাঙ্কুক। বাড়িতে ফিরতে দেখতে পায় বুগাম তাদের বাড়িতেই। কি হলো, এভাবে মোমবাতির মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে দেখে কি আপনার হাগা বন্ধ হয়ে গেছে? কোষ্ঠকাঠিন্যে কষা হয়ে গিয়েছে? মুখটা খোল না, তোর মুখের মধ্যে একবার হাগার পর দেখাতেছি কষা হয়েছে কিনা। দেখেন চুপচাপ নিজে রুমে যান তো, হুদ্দা করে পেঁচা করবে না। এটা বলে তে বুগামকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। বাহ বাহ বাহ, কত পিড়িতে দেখা বাকি আছে রে। সাদা সিধা জামাইয়ের রেখা অন্য বেগুনের মতো বেড়াল লাগে রাত 12টা পর্যন্ত আড্ডা। বাহ, আর কি যে দেখা রাখবো। হুদ্দা কামে তো অবাক হবে না। এই সব কিছু আপনার কাছ থেকেই শেখা যায় জাঙ্কুক। তুই যেহেতু জিনিসপত্র শিখছ আমার থেকে, তো একটা জিনিস শিখ। আজকের পর থেকে এই বাড়িতে 12টার পরে কেউ আসবো না, না কোনো বোলা না কোনো মাইয়া। আর যদি আর এতই বেশি কুকুরানি জাগে তাহলে কোনো হোটেলে চলে যাবেন, বুঝলেন? হোটেলে যাওয়া আপনার স্বভাব, এটা আমার সাথে যায় না, আর আমি যাবো না। তাছাড়া কালকে হোটেলে না গিয়ে ডাইরেক্ট নিজের গ্রামের বাড়িতে উঠে যাবো। গ্রামের বাড়িতে উঠবেন মানে? মানেটা খুবই স্পষ্ট। আপনার সাথে দুঃখের সংসারে আজই শেষ দিন। আজকের পর থেকে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। কাল হাতে ডিভোর্স পেপার এসে যাবে, আর এরপরে তো জানেনই। এইসব বাচ্চা জানি না আমি, তবে একটা কথা জানি, এই সম্পর্কের সূচনা তরে দেওয়া হয়েছে, সমাপ্তি আমার দিয়ে হবে। দুনিয়া উল্টা গেল আমার দিয়েই হবে, বুঝলি তুই? কথাটা বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। সকাল হতেই দেখতে পায় তাই সবকিছু গুছিয়ে টুছিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। জাঙ্কুক ঘুম থেকে উঠে অবাক হয়ে তাকায় তের দিকে। এই জাঙ্কুকের অনেকটাই কাছে গিয়ে জাঙ্কুকের হাতে পেপারটা ধরিয়ে বলতে থাকে, জীবনে মূল্যবান 4টি বছর কাটিয়েছি আপনার সাথে। নিঃসন্দেহে ভালো মুহূর্তের চেয়ে খারাপ মুহূর্তে আমাদের বেশি ছিল। আপনার সাথে সংসার করে একটা জিনিস খুব ভালোই বুঝতে পেরেছি, জোর করে কখনোই কিছু হয় না। এই ধরেন আমি জোর করে অনেক চেষ্টা করেছি আপনার ভালোবাসা পাওয়ার, তবে আমি তাতে ব্যর্থ। এখন সত্যি বলতে আপনার ভালোবাসা পাওয়ার, আপনার সাথে সংসার করার বা সুখের সংসার করার কোনোটারই শক্তি কিংবা ইচ্ছা একটা নেই আমার মধ্যে। শুধুমাত্র এই জন্যই সম্পর্কে ইতি টানছি এখানে। আশা করি আমাকে ছাড়া আপনার জীবন অনেক বেশি সুন্দর কাটবে। তাছাড়া আমি তো আপনার জীবনে বোঝাইছিলাম, তাই না? এখন আপনি যার সাথে ইচ্ছা তার সাথে ঘোরা ফেরা, ডেট করা বা বিয়ে যে কোনো কিছু করতে পারেন, আমি আর বাধা দিব না। সাত সকালবেলা বালের কাগজ আমার হাতে দিয়ে নাটক মানাও আমার সাথে, এই সম্পর্ক আমি ইতি টানবো না, বললাম না? জাঙ্কুক, ভালোবাসেন না আপনি আমায়। শুধুমাত্র জেদের কারণে আর শর্তের কারণে এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। সারা জেদ হোক আর যাই হোক, আমি শেষ করবো না মানে করবো না। জাঙ্কুক, অনেক দেরি হয়ে গেছে, এখন আর এসব বলে কোনো লাভ নেই। এই সম্পর্ক আমি আর রাখতে চাই না। কথাটা বলেই তে সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু জাঙ্কুক হুট করে তাকে টান দিয়ে নিজে অনেকটাই কাছাকাছি নিয়ে আসে। এই মাইয়া, এই আমরা ছাড়া কই যেতেছিস তুই? এটা তোর বাসা আর আমিও তোর। তুই চাস বা না চাস আমার ছাড়া কোনো জায়গায় যেতে পারবি না। এসব মুভি ডায়লগ নিজের কাছেই রাখেন। 1 বছর আগে অন্তত এই কথাগুলো বলে এই সম্পর্কে এত খারাপ অবনতি হতো না। এখন এই সম্পর্ক টিকিয়ে রাখার আমার নিজের ইচ্ছা নেই। জাঙ্কুক, কথাগুলো বলে জাঙ্কুকের কাছ থেকে নিজের হাত ছড়িয়ে তে চলে যায় মেন দরজা দিয়েই। জাঙ্কুক তাকিয়ে থাকে তে চলে যাওয়ার দিকে। তে গিয়েছে 2 মিনিটও হয়নি, তবে জাঙ্কুকের মনে হতে লাগে তার বাড়িটা যেন আজ শূন্য হয়ে গেল। অতিরিক্ত অস্থিরতা বোধ হয় জাঙ্কুকের মনের অজান্তেই জাঙ্কুকের চোখ থেকে টকমক করে পানি পড়তে লাগে। পানিগুলো পড়ছিল ঠিক ডাইভোর্স পেপারগুলোর উপরেই। অনেকগুলো বিন্দু বিন্দু পানির কারণে পেপারটি অনেকটাই ভিজে গিয়েছিল। চোখের পলকে কেটেছে 1 সপ্তাহ। জাঙ্কুকে যে মনের অস্থিরতা কাউকে দেখাতে চায় না, তাই 1 সপ্তাহ বাড়ি থেকেই বের হয়নি। তবে মনের দুঃখ কমানোর জন্য অনেকগুলো বোতল 1 টান 2 টান দিয়ে শেষ করেছে। আরে থাম ভাই, যেমনি টানতাছস বাংলা সিনেমা দেবদাস লাগতেছে ধরে। আমি হলাম দেবদাস হতে চমকান, আমি তো হইছি জাঙ্কুক দাস। দেবদাসের গার্লফ্রেন্ড গেছে লাগা, আমার বউ গেছে গা, কি কপাল। কথা অবশ্য ভুল কস নাই রে, দেবদাসের গার্লফ্রেন্ডেরও বিয়ে হইতেছিল, তোর বউয়েরও শুনলাম বিয়ে হয়ে যেতেছে। তা তোর বাপে নাকি দিতেছে? কি কি কথা বলা? জাঙ্কুক অবাক হয়ে আয়ামকে কল দেওয়ার পর আয়াম বলতে লাগে, আরে যা শুনছো ঠিকই শুনছো, তুমি বিয়েতে আসবে না? তোমার তো চিপ কেস বানিতে বলছে। মাথা মাথা ঠিক আছে তো? আমরা সবাই মিলে কি তামাশা শুরু করছে না মাইয়া? হ্যাঁ গো, খেপে গেল কেন? তোমার এত জবস্থা কেন? তাই না তোমার নামেরই বলছিল, কামের তো আর ছিল না। তাছাড়া তুমি তো এটা ভালোবাসো না, তো সমস্যা কি আর কে বিয়ে করলে? আর তাছাড়া তে তো আমার বন্ধুরই মেয়ে, ছোটবেলা থেকে আমি মেয়ের মতোই পালছি। তাই ও যদি সুখী থাকে তাহলে আমার তো কোনো আপত্তি নেই। আমি তো আমার নিজ হাতে বিয়েটা দিতেছি। ভাই বিয়ে দেওয়ার খুব শখ দেখছে না আপনাকে? আরে আমি বিয়েরই ছুটে দিয়েছি সবার। রাগানিতে জাঙ্কুক 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে ইউনিকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাড়িটা বিয়ের জন্য একেবারে পারফেক্টলি সাজানো হয়েছে। সেখানে নাকি ওপরেই তার বিয়ে দেওয়া হবে তার বুগামের সাথে। এসব থেকে বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জাঙ্কুক বড় বড় কদম ফেলে একেবারে চলে যায় তার বাবার সামনে। একটা পেপার ছুঁড়ে মারে তার বাবার কাছে। এটা আবার কি? তেজ্যপুত্র, আপনার মতো গোলাঙ্গার বাপ লাগবো না আমার। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমার সংসার ভাই না আমার বউরে আরেকজনের কাছে বিয়ে দিতেছেন। আমি যদি আপনার মার সংসার ভাই না মারে অন্য বেটার লোক বিয়েতে কেমন লাগবো আপনার? অবশ্যই খারাপ লাগবো, কারণ আমি তো তোর মারে ভালোবাসি। কিন্তু তোর খারাপ লাগতেছে কেন? তুই তো থেকে ভালোবাসিস না, তাই না? না, বাসি না তো, একদমই বাসি না। তাই আমি ছাড়া ওরে অন্য কাউরে ভালোবাসতেও দেবো না, একদমই দেবো না। কথা বলে বলেই জাঙ্কুক বড় বড় কদম ফেলে ছাদের উপরে যে কনসার্টটা হচ্ছে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় স্টেজে বউ সাথেই বসেছিল এবং অনেক ধরনের ফটোশুট চলছিল। তার পাশেই বুগামও থেকে ফটোশুটে সাহায্য করছিল, যে জিনিসটা থেকে জাঙ্কুকের মাথা আরো বেশি বিগড়ে যায়। অন্যের
বউ বিয়ে করার খুব সাহায্য লাগছে না বেটা তোর তো সাথেই ছুটাইতেছি আমি। কথাটা বলেই শুরু হয়ে যায় বুকুমের সাথে সেখানে ফাইটিং। জাঙ্কুক এতটাই অ্যাগ্রেসিভলি ফাইটিং করছিল যে অনেকে মিলেও জাঙ্কুককে ছুটাতে পারে না। কে অনেক চেষ্টা করে জাঙ্কুককে ছুটানোর, কিন্তু অবশেষে ব্যর্থ হয়। বাস জাঙ্কুক, বেশি হয়ে যেতেছে না? না হইতাছে না। আমার বউরে আমার সাথে তালাক করে কেউ নিজের করে নিব, আর আমি চুপচাপ সুযোগ করবো? ও হ্যালো, ডিভোর্স দিয়েছি আপনাকে। কোন অধিকারে আমি আমাকে নিজের বউ দাবি করেন শুনি? জাঙ্কুক হুট করে তার কাছে গিয়ে চুলের মুষ্টিটা ধরে তাকে নিজের ঠোঁটে অনেকটা কাছাকাছি নিয়ে এসে চিৎকার করে বলতে লাগে, ডিভোর্স দিলে কি না দিলে কি রে? তুই ডিভোর্স দিলেও আমার বউ, না দিলেও আমার বউ, বিয়ে করলেও আমার বউ, না করলেও আমার বউ, চিরা জীবন তুই আমার মানে আমার। তুই নিজের নামে করে রাখা আমার কোনো ধরনের সার্টিফিকেটের দরকার নাই। কথাটা বলে জাঙ্কুক একদল মুরব্বীর সামনে নীরজের মতো দেখে সবার সামনে চুমু খায়। সেখানে উপস্থিত আরেন নিজের ছেলে এমন কর্মকাণ্ডে চোখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ এবার কিস করে পড়তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়। সরে এখান থেকে, এত ধরবেন না আমায়, কোনো অধিকারে কাছে আসে না আমার। অধিকারে কোনো মালের কথা বলতে পারবো না, আমার মধ্যে সত্য আমি কাছে আসি বাস। হাই রে কপাল, এরকম পরে চলো দেখি যে পোলা কর্মকাণ্ডে নাকারা যেতেছে আমার। দেখ জাঙ্কুক, নিজের জেদের বসে একটা মেয়ের সাথে এরকমটা করা কিন্তু একদম ঠিক না। যে কিসের জেদ? বালের জেদের কথা কও আমার সাথে। জেদ যদি না হয়ে থাকে তাহলে তোর সাথে এসব করতেছস? এগুলো কি বয়স 50 পার হওয়ার পরে এসব কি বুঝো না? ভালোবাসি আমি আমার বউরে, ওর সাথে অন্য কারো সহ্য করতে পারবো না। ওই আপনার ভালোবাসা দেখি, আর কি করছেন আপনি আপনার এই ভালোবাসার জন্য? তো কি করতাম আমি? ভালোবাসি এদিকে ঢাকুর পিটার বলে বেড়াতাম, নাকি ভালোবাসার খাতিরে মরে যেতাম, নাকি অন্য মানুষের মারতাম বল? এর সাথে সাথে সবার সামনে জাঙ্কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কেমন ভালোবাসা তোর? ভালোবাসার জন্য মরতে পারবি, মারতে পারবি, অথচ খাট্টা খেয়ে কাটিয়ে মুখ দিয়ে স্বীকার করতে পারবি না। এই কথা স্বীকার করানোর জন্য, শুধুমাত্র এই কথাটা শোনার জন্য 4টা বছর শেষ হয়েছে জাঙ্কুক। জাঙ্কুক কিছু বলে না, শান্তনয়নে স্থিরভাবে তাকিয়ে থাকে একটা রাগান্বিত চেহারার দিকে। এমনি তাকায় থাকবি না তো? মন তো চাইতেছে জুতাটা খুলে গালের মধ্যে কপটা লাগাই। এই কথাটা বলে কি হয়েছে? তুই এমন কিছু, এমন কি হতো? মহাভারত অসত্য হয়েছে তো? যদি আগে মনের কথাগুলোকে প্রবেশ করে ফেলতেন তাহলে না তো 4টা বছর শেষ হতো, আর না তো আমাদের নাটক সাজানো লাগতো। এক সেকেন্ড, মাইকের পরে নাটক মানে কিসের নাটক? তোমার খাট্টারামি সরানোর নাটক বাবা। আর এই নাটকে ডিরেক্টর ছিলাম আমি। আমি জানতাম তুমি ভালোভাবে কখনোই ঠিক হবে না, এর জন্য তোমার কিছু থেরাপি দেওয়া লাগতো। এর জন্যই তো যেমন কুকুর তেমন মুকুরের প্ল্যান বানাইছিলাম। তেকেও তোমার মতো রিয়েক্ট করতে বলছিলাম, আর যখন তে তোমার মতোই হয়ে গেল তখন তুমি বুঝতে পারলা তে আসলে কতটা মূল্য। আসলে আমরা মানুষরাই এমন, থাকতে মূল্য দেই না, তবে হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝতে পারি। আরে ধরো রাখেন তো আপনি আপনার মোটিভেশনাল কথাবার্তা। আপনার নাটক শেষ ভালো কথা, আমাদেরকে মিলানোর বুদ্ধি করছেন তাও ভালো কথা। এর জন্য আমার বড় বিয়ে দিয়ে দেবেন? আরে ভাইয়া তুমি ভুল বুঝতেছো, না তো তোমাদের তালাক হয়েছে আর না তো আবার করে বিয়ে হবে। আজকে তো তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তো এত বড় আয়োজন। তুমি বুঝলা না কেন? নাটক ফাটক না বুঝে আমার মুখের নকশা বদলে দেওয়া কি আপনার উচিত হয়েছে? বলুন কৈফত দিন। তোর সারা কৈফত আমি দিব না, নাটক হোক আর যাই হোক। তোর ফুল কোন নজর ছিল আমার বইয়ের উপর। জানতাম আপনার কাছ থেকে ইচ্ছেতে ভালো কিছু আশা করাও যায় না। ঘাটতারা মানুষ তো, ঘাটতারা মানুষ কখনোই ঠিক হয় না। তা আপনি কি ভাবছেন আপনার নাটকের কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে সবার সামনে আপনার চুমু খামু আর বলবো দে আই লাভ ইউ? এমন স্বপ্ন দেখাতে বাদই দেন। যে কাম করছেন পানিশমেন্ট পাবেন, তাও খুব খারাপ ভাবে। জাঙ্কুকের কথা শুনে তে কিছু একটা বলেই যাবে, এর আগে জাঙ্কুক আবারও বাহারের মতো সবার সামনে তে ঠোঁটে চুমু খেলো। একটু চুমু খাওয়ার মাধ্যমে যেন জাঙ্কুকের এতদিনের দুশ্চিন্তা এক নিমিষে শেষ হয়ে যায়। রাত তখন 2টা বেশি নাগাদ জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাঁদো কাঁদো বহু বেশি করে কাঁদো। এতদিন আমাকে দূরে রেখে বেবি জাঙ্কুকে যে পেইন গুলো দিছো, এখন যে দুঃখগুলো তুমিও ফিল করবা। আমি আবার নীতিবান মানুষ, বেশি অবিচার করতে পারি না। বেবি জাঙ্কুক যেভাবে কান্না করছে বেবি দেখেও কাঁদতে হবে। চোখের পানি দুজনেরই পড়বে, আর নাহলে একজনেরও না। এই জাঙ্কুকের প্রতিউত্তরে তেমন কিছু বলতে পারলো না, কেননা জীবন যুদ্ধের প্রতিবাদ করতে গিয়ে সে অলরেডি ক্লান্ত। বাইরে তখন সজোরে ঝড় বয়ে যাচ্ছিল, তাই তো কানের কনসার্টের আওয়াজ তেমন একটা শোনা যায়নি। আমার আজকের মঞ্চটা এখানে শেষ করতেছি। আজকের মঞ্চটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আর এই মঞ্চটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা সেটা কমেন্টে জানাবা। আমি হলে কত দিলাম 7, কারণ আমি এটাতে অনেক টাইম দিছি ভাই। এত বড় বড় মঞ্চট বানাইতে এত ঝামেলা লাগে। যাই হোক যে এই মঞ্চটা কেমন লাগছে সেটা জানাও, অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা কেমন টাইপের মঞ্চ চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। বেশি কিছু না, জাস্ট একটা টাইটেল সাজেস্ট করে দিবা। যদি টাইটেলটা আমার মাথায় আসে তাহলে আমি ওই টাইটেলের উপর ভিডিওটা বানাবো। যেমন আজকে এই মঞ্চটাও কিন্তু একজন টাইটেল সাজেস্ট করছিল, যেমন ধরো আর টাইটেল সাজেস্ট করেনি বাট থিমটা বলে দিয়েছিল যে এরকম হবে যে জাঙ্কুক প্রথমে ভালোবাসবে না বাট পরে ভালোবাসবে, যখন তে ওরে পাত্তা দিবে না। তো আমি আমার মাথাতে ওরকম একটা থিম আসতেছিল আর ওই সাজেস্ট করছে, তো এর জন্য বানাইছি। যদি আমি স্ক্রিনশটটা দিতে ভুলে গেছি তো ব্যাপার না, তো তোমাদের মাথায় থাকবে তোমরা অবশ্যই বললো। তো আজকের জন্য আর বকবক না করি, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে ইনশাল্লাহ একটা ফানি মঞ্চ দিব, ঠিক আছে? টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।